হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। নিজের স্বপ্ন বাংলা যে কতটা কষ্ট হয় সেটা আজকে বুঝতে পারলাম। স্বপ্নের সঙ্গে সঙ্গে বেঁচে থাকার ইচ্ছাটাও ভেঙে গেছে, সেজন্য মৃত্যু বেছে নিলাম। সব কিছুর সমাধান হিসাবে মৃত্যুকে মেনে নিলাম আর ঝাঁপিয়ে পড়লাম চলন্ত ট্রেনের সামনে। ট্রেন ধেয়ে আসছে আমার দিকে। চোখ বন্ধ করতেই রনির সেই কথাটা আবার মনের মধ্যে জেগে উঠল, তুই কোনোদিনও আর্মি হতে পারবি না। বুকের বাম পাশে থাকা হার্টবিট বেড়ে গেল। মৃত্যু আমার সামনে, আমি দেখতে পাচ্ছি। এমন সময় পিছন থেকে কে যেন আমার হাত ধরে টান দিল, আর আমি দূরে গিয়ে পাথরের উপরে পড়ে গেলাম। পাশ দিয়ে ফুল স্পিরিটে ট্রেন চলে গেল। আমি লাফ দিয়ে সেখান থেকে উঠলাম। কপালে হাত দিতেই বুঝলাম কপাল দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু আমি এটা বুঝতে পারলাম না আমায় টান দিল কে, আর কেনই বা আমায় টান দিল। একথা বলে পাশে তাকাতেই দেখি একটু দূরে রিয়া পড়ে আছে। আমি তার কাছে গিয়ে তাকে ডাকলাম, তখন রিয়া আমার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল। তুমি একদম ঠিক আছো? তুমি এখানে কেন? আর তার আগে তুমি এটা বলো, তুমি এটা কি করতে যাচ্ছিলে? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কেন আমায় বাঁচালে? এই স্বার্থপর দুনিয়ায় আমি থাকতে চাই না, যেখানে গর্বিতের মানুষ বলে গণ্য করাই হয় না। কি হয়েছে বলবে তো? আমার সব কিছু শেষ হয়ে গেছে, কিছু না হওয়ার বাকি নেই। তারপর আমি শুরু থেকে সব কিছু রিয়াকে বললাম। কি বলছো তুমি এসব? হ্যাঁ, কারো ভালো করলে যে এমন হয় এটা আজ বুঝলাম। তো তুমি ওই ডাইনিকে বাঁচালে কেন? বাঁচানোর কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু ওর বাবার জন্য। আর বলতে হবে না, বুঝে গেছি। আমার কি হবে এখন? আমার বেঁচে থাকার আশাটাই মরে গেছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। তোমার স্বপ্ন ভেঙে গেছে বলে তুমি নিজের জীবন শেষ করে দিচ্ছ? একবারও কি তোমার মায়ের কথা ভাবলে না, যে তোমার দিকে তাকিয়ে বেঁচে আছে? হুম, কিন্তু আমি আম্মুর জন্য কিচ্ছু করতে পারলাম না, তার স্বপ্নটাও পূরণ করতে পারলাম না। বাবা মা তাদের সন্তানের কাছ থেকে কোনো কিছুই চায় না, শুধু তাদের সন্তানের মুখে যেন চিরদিন হাসিটা থাকে এটাই আশা করে। আমি এখন কি করব? তোমার কথাতে আমি জানলাম তুমি ছাড়া পৃথিবীতে তোমার মায়ের কেউ নেই। 15টা বছর ধরে হাজার কষ্টের ভেতর শুধু তোমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে, আর আজ তুমি তাকে ছেড়ে এইরকম জঘন্য একটা কাজ করার চিন্তা কেমনে করলে? আমার কাছে কোনো রাস্তা ছিল না। দেখো আরিয়ান, একটা রাস্তা বন্ধ হয়েছে তো কি হয়েছে? দুনিয়ার হাজারো রাস্তা পড়ে আছে, শুধু আমাদের সেটা খুঁজে নিতে হবে। আমি আর কোনো কথা না বলে সেখানে বসে পড়লাম। রিয়া ঠিকই বলেছে, আমি একবারও আমার আম্মুর কথা ভাবি নাই। আমি চলে যাওয়ার পর আমার আম্মুর কি হতো? আরিয়ান, তোমার আম্মুর জন্য হলেও তোমার বেঁচে থাকতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলছো। আমার এতদিনের স্বপ্ন আশা ভেঙে যাওয়ার কারণে আমি অনেক কষ্ট পাই, আর এসব। আমি বুঝতে পারছি, চলো এবার বাসে চলো। ওকে। তারপর আমি রনির কাছে ফোন দিয়ে এদিকে আসতে বললাম, কারণ আমি হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে আসছি। কিন্তু রিয়া, তুমি এখানে কি করে? আমি আমার মামার বাসায় গেছিলাম, আসার সময় তুমি দেখতে পাই। ও, কিছু দূর যেতেই রনি চলে আসলো। এসে জিজ্ঞেস করলে আমি কোথায় ছিলাম, কিন্তু তাকে কিছু বললাম না। সোজা আমি আর রিয়া গাড়িতে উঠে বসলাম। তারপর রিয়াকে ওর বাসায় রেখে আমরা আমাদের বাসায় চলে আসলাম। বাসায় যেয়ে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে আম্মুর জন্য খাবার নিয়ে চলে আসলাম হাসপাতালে। আম্মু, একথা বলে আমি দৌড়ে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। এতক্ষণে আমি বুঝতে পারলাম আমি কত বড় ভুল করতে গিয়েছিলাম। বাবা, আরিয়ান, তুই আসছিস? হে আম্মু। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আম্মু, তুমি কেমন আছো? এই তো ভালো। তুই কি করছিস? তোকে তো আর দেখছি না। আমি ড্রাইভারের চাকরি পেয়েছি। ও, লেখাপড়া কেমন চলছে বাবা? ভালো। আরিয়ান, ডাক্তার ডেকে পাঠিয়েছেন। আম্মু তুমি থাকো, আমি ডাক্তারের কাছে গেলাম। আচ্ছা যা। তারপর আমি আর রনি ডাক্তার আঙ্কেলের কেবিনে আসলাম। এসো আরিয়ান, এসো ইন্সপেক্টর। কি হয়েছে আঙ্কেল? বসো বলছি। বলেন। আসলে তোমার মায়ের হার্ট কমজোর হয়ে গেছে, সেজন্য তাকে খুব সাবধানে রাখবে। কোনো প্রকার আতঙ্ক তাকে লাগতে দিবে না, বা বেশি উত্তেজিত করা যাবে না। এতে রুগীর প্রাণ হারানোর সম্ভাবনা আছে। কি বলছেন আঙ্কেল? হ্যাঁ বাবা, স্বামীর সুখে সে নীরবে কান্নাকাটি করত, আর স্বামীর কথা সে ভুলতে না পারাই তাকে আরও কষ্ট দিচ্ছে। আমার মা আর বাবার মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। সবসময় তাকে হাসি খুশি রাখবে, কোনো সময় একা রাখবে না।
ঠিক আছে আঙ্কেল। তোমার মাকে নিয়ে যেতে পারো। ধন্যবাদ আঙ্কেল। মোস্ট ওয়েলকাম। তারপর আম্মুকে বাসায় নিয়ে চলে আসলাম। আমাদের নামিয়ে দিয়ে রনি চলে গেল। এখন রান্না করতে হবে। আম্মু যেহেতু অসুস্থ, তাই আমি রান্না করতেছি। বাবা, তুই কোথায় যাস? আমায় দে, আমি রান্না করি। আরে আম্মু, তুমি তো অসুস্থ। আরে কে বললো আমি অসুস্থ? আমি এখন পুরাই সুস্থ। প্রতিদিন তো তুমি রান্না করে খাওয়াও, আজ না হয় আমি করলাম। আমার পাগল ছেলে। আবার লক্ষ্মী মায়ের মতো বসে থাকো। ঠিক আছে, আমার বৌমা খুব ভাগ্যবান হবে এমন বর পেয়ে। আম্মু এখন ওসব বৌমা ফৌমা বলো না তো, আমি এখন এসব করবো না। আরে বাবা, একদিন না একদিন তো করবি। যখন করবো তখন বইলো। আচ্ছা, আর বলবো না। তারপর রান্না শেষ করে আম্মুকে খাওয়াইলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। তখন মিতু ফোন দিল। আমি ফোন ধরতে চাইলাম না, কারণ তার জন্য আমার স্বপ্নটা নষ্ট হয়ে গেছে। কিন্তু মনে হলো তার জন্য আমার আম্মু বেঁচে আছে, আর আমি তার কথা মতো তার এই ঋণ পরিশোধ করে দেওয়ার পর্যন্ত তার সাথে থাকতে হবে। হ্যালো ম্যাডাম। কি রে, শুনলাম তুই নাকি জেল থেকে বেরিয়ে গেছিস? হুম। ভালো, খুব ভালো। কাল সকালে তাড়াতাড়ি আসবি, আমি নতুন কলেজে যাব। আচ্ছা ম্যাডাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে উঠলাম, আম্মুর জন্য ভাত রান্না করলাম। এরপর আম্মুকে ডেকে তুলে ওষুধ খাইয়ে ভাত খেতে দিলাম। আম্মু তুমি এখন থাকো, রিমি, মিমি, রাজু, সিয়াম এরা আসবে না, এদের সাথে খেলা কইরো। এগুলো আমার চাচাতো ভাই বোন, সবাই অনেক পেয়েছি। এদের সাথে আম্মু থাকলে সব সময় খুশি থাকবে। আমি কি ছোট শিশু যে খেলা করব? করবে, কখনো একা থাকবে না, ওকে? ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি গেলাম, দেরি হচ্ছে। আচ্ছা যা। তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। মিতুর বাসায় যেয়ে গাড়ি বের করে দরজার সামনে আমি গাড়ির ভিতরে বসে থাকলাম। মিতু সোজা এসে কোন দিকে না তাকিয়ে গাড়িতে উঠে পিছনে সিটে বসলো। কোন কলেজে যাবেন ম্যাডাম? কলেজ। ওকে ম্যাডাম। তারপর সোজা ম্যাডামকে নিয়ে কলেজে পৌঁছে গেলাম। কলেজের ভিতরে এসে আমি গাড়ি থেকে নেমে মিতুকে নামিয়ে দিলাম। তারপর আমি গাড়ি পার্কিং করলাম, আর আমি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মিতু ডাকলো। আয় ছোট লোকের বাচ্চা, জি ম্যাডাম। এদিকে আয়। আমি মিতুর কাছে যাওয়া মাত্র মিতু টাস করে 2টা থাপ্পড় মেরে দিল। আমি গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কলেজের সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমি আমি অনেক রাগ হলো আমার, কিন্তু কিচ্ছু বললাম না। তোকে বলছি না তুই ড্রাইভারের ড্রেস পরে আসবি? সরি ম্যাডাম, তাড়াহুড়ো করে আসতে লেগে ভুলে গেছি। তোকে আমি। মিতু আবার হাত তুলে আমায় মারতে যাবে এমন সময় রিয়া এসে মিতুর হাত ধরে নিল। এই মিতু, কি করছিস? ছাড় আমায়, এই ছোট লোককে আজ আমি। চল কলেজে চল। রিয়া মিতুকে টেনে নিয়ে চলে গেল। আমি মন খারাপ করে একটা গাছের নিচে বসে পড়লাম। ওইদিকে রিয়া মিতুকে নিয়ে যাচ্ছে, হঠাৎ মিতু থেমে গেল। আই, তুই ওই ছোট লোকের বাচ্চার সাপোর্ট করছিস কেন? ও তোর কে হয়? হ্যাঁ, ও তোকে কি দিয়েছে? দেখ মিতু, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। হ্যাঁ, সত্যি বললে সবাই খারাপ। ওই ছোট লোকের বাচ্চার থেকে আমি কি নিব? হ্যাঁ, এ তো একটা ফকিরের ছেলে। দেখ মিতু, শুধু টাকা থাকলেই সব দেওয়া যায় না। তুই কি বলতে চাচ্ছিস? আরিয়ান তোর নির্যাতন সহ্য করেছে, কোনোদিন প্রতিবাদ করেনি। তুই এত অপমান করেছিস, তবু চুপ করে আছে। শুধু এইটুকু নয়, তোকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছে, আর তুই তার এত বড় ক্ষতি করতে পারলি? কি? হ্যাঁ, সেদিক তোর হাত ধরে দৌড় দিল, কারণ চারিদিকে তোকে মারার জন্য লোক লাগানো ছিল। এরপর তোর বাবার উপর আক্রমণ হয়, সেখানেও আরিয়ান তোকে বাবাকে বাঁচাতে যায়। কি বলছিস তুই? ঠিকই বলছি। বিশ্বাস না হলে তোর বাবাকে জিজ্ঞেস কর। তোদের এত উপকার করে দাম দিলি তার স্বপ্ন ভেঙে, তার মায়ের আশা ভেঙে। মানে? মানে সেদিন মিথ্যে তুই বলে ওকে জেলে দিয়েছিস। জানিস তারপর কি হয়েছে? কি হয়েছে? আরিয়ানকে ধর্ষণের মামলা দেয়া হয়, আর সেজন্য তার সারা জীবনের স্বপ্ন আর্মি হওয়া, সেটা রাস্তা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। কি? হ্যাঁ, আরিয়ানের এতদিনের স্বপ্ন ভেঙে যাওয়ার জন্য সে কালকে আত্মহত্যা করতে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আমি সময় মতো পৌঁছে যাওয়াতে তাকে আমি বাঁচিয়ে নিই। এর জন্য শুধু তুই দায়ী, শুধুই তুই। বাহ, তুই তো হেব্বি নাটক বানাতে পারিস। কি সুন্দর করে বলে দিলি। জানতাম আমার কথা তোর বিশ্বাস হবে না, কারণ তুই এখন অহংকারের মধ্যে ডুবে আছিস। এসব বাজে কথা বাদ দে, এবার ক্লাসে চল। তারপর তারা দুজন ক্লাসে চলে যায়। এদিকে আমি গাড়ির কাছে ওভাবে দাঁড়িয়ে থাকি। দেখতে দেখতে মিতুর সব ক্লাস শেষ করে চলে আসে।
মিতু আর রিয়া চলে আসলো। আমি দরজা খুলে দেওয়াতে মিতু উঠে বসলো গাড়িতে। মিতু, আমি সামনে বসলাম। তোর কি মাথা ঠিক আছে? সামান্য একটা ড্রাইভারের পাশে বসবি তুই? হ্যাঁ বসবো, তুই চুপ থাক। তুমি পিছনে যাও। তুমি চুপচাপ গাড়ি চালাও। কিছু আর বললাম না, মনোযোগ দিয়ে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে রিয়ার বাসার সামনে চলে আসি। রিয়াকে নামিয়ে দিয়ে সোজা মিতুর বাসায় চলে আসি। মিতুকে নামিয়ে দিয়ে আমি গাড়ির পাশে দাঁড়িয়ে রইলাম। মিতু গাড়ি থেকে নেমে বাসায় চলে গেল আর আমি গাড়ি পার্কিং করে আমার বাসায় চলে আসলাম। আম্মু, ও আম্মু, আছি, এত চিল্লাস কেন? তুমি একা আছো না কি? আরে বাবা না, আমার মেয়েরা আছে। কই রে রিমি? রিমি, আমার ডাক শুনে আমার চাচাতো বোনেরা বাইরে দৌড়ে আসলো। আচ্ছা, আমি রান্না করতেছি, তুমি বসো। পাগল নাকি? আমি রান্না করে রাখছি। কখন করলে? তুই কাজ এসে আবার রান্না করবি? তাতে তোর অনেক কষ্ট হবে, সেজন্য আমরা সবাই মিলে রান্না করছি। ও, এবার যা, গোসল করে আয়। তারপরে আমি গোসল করতে গেলাম, গোসল করে খেতে আসলাম। আম্মু কি রান্না করছো? তোর প্রিয় খাবার আলু ভর্তা। ও, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। বিকালে আমি মিতুর বাসায় এসে গাড়ির ভিতরে বসে থেকে ইচ্ছা মতো গান শুনছিলাম। হঠাৎ মিতু আসলো। আমি লাফিয়ে উঠলাম। ম্যাডাম আপনি? আমার বান্ধবীরা ঘুরতে যাবে, চলো। হঠাৎ মিতুর মুখে তুমি ডাক শুনে আমি অনেকটা অবাক হয়ে গেলাম, কিন্তু সে আমায় যা বলবে বলুক, সেটা তার ইচ্ছে, আমি আমার দায়িত্ব পালন করি। উঠেন ম্যাডাম। মিতু, তুই পিছনে বস, আমি সামনে বসবো। না। প্লিজ। ঠিক আছে। তারপর মিতু আর ওর দুজন বান্ধবী পিছনে বসলো আর রিয়া সামনে আমার পাশের সিটে বসলো। আমি গাড়ি স্টার্ট দিলাম। রিয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কী ব্যাপারে, এগিয়ে আসছো কেন? তোমার কাছে আসছি। কেন? তোমার কাছেই তো আমার ঠিকানা। মানে? আহ, না, ইয়ে মানে কিছু না। এত ঘাবড়ানোর কি আছে? কিছু না। হঠাৎ মিতু রাগী কণ্ঠে বলল, আরিয়ান, তোকে কি পীড়িতের গল্প করার জন্য বলেছি? হ্যাঁ, মন দিয়ে গাড়ি চালা, নয়তো রিয়াকে নামিয়ে দে। সরি ম্যাডাম। আমায় কেন নামাবে? তুই তোকে ডিস্টার্ব করছিস। আমি কখন ডিস্টার্ব করলাম? এই যে মিষ্টি মিষ্টি কথা বলে ওর মন ভুলাচ্ছিস, হঠাৎ যদি কিছু একটা হয়ে যায় তবে? একথা বলে রিয়া আমার দিকে তাকিয়ে লজ্জা পেয়ে বলল, ওসব কিছু হলে সমস্যা নেই। আমি অ্যাক্সিডেন্টের কথা বলছি রে ডাইনি। হবে না, তুই চুপ থাক। আরে রিয়া চুপ করো। তুমি যখন বলছো তাহলে করছি। এ ঢং। চুপ কর। আরিয়ান, তুই চুপ করে গাড়ি চালাবি? কথা বললে তোর নাক ফাটাবো, বলে দিলাম কিন্তু। ওকে ম্যাডাম। তারপর আমি একটা পার্কের সামনে গাড়ি দাঁড় করালাম। চল রিয়া, ভিতরে চল। আরিয়ান, তুমিও চলো না। আরে না, তোমরা যাও, আমি গাড়ি পার্কিং করব। তারপর আর চলে গেল। আমি গাড়ি পার্কিং করলাম। গাড়ি পার্কিং করে এসে দেখি অনেক কয়েকটা ছোটো ছোটো ছেলে মেয়ে একসাথে খেলা করতেছে। আমার ছোটো ছেলে মেয়ে খুব পছন্দ, তাদের সাথে খেলা করতে খুব মজা লাগে। আমি আর দেরি করলাম না, চলে গেলাম। কাছে গিয়ে দেখি ওরা কানামাছি খেলতেছে। আমিও তাদের সাথে খেলতে চাইলাম। তারপর ওরা আমার চোখ বেঁধে দিল আর 4 পাক ঘুরিয়ে ছেড়ে দিল আর বলল, এবার দৌড়া আমাদের। ব্যাস, আমিও দৌড়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু সবগুলো পেয়েছি। সেজন্য পায়ের নিচে দিয়ে দৌড় মারতেছে, ধরা যায় না। অনেকক্ষণ পর ঘুরে ঘুরে আমার মাথা ঘুরতে লাগছে। হঠাৎ পেছনে যেতে যেতে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম আর আমার উপর একটা বস্তার মতো কে যেন পড়লো। এই বিচ্ছিরা, কে কোথায় আছিস? এই বস্তাটাকে উঠা, নয়তো আমি চেপটা হমো। কেউ কোনো কথা বলে না। আমি বেঁচে আছি নাকি মরেছি হঠাৎ একটা পাতলা অনুভব করলাম। এ কি, বস্তা কি একা একা উঠতে পারে? যাক, হতেও পারে। যুগ পাল্টে গেছে। এই তোরা কে কোথায়? আমার চোখ খুলে দে তো। একটা পিচ্চি এসে আমার চোখ খুলে দিল। তাকিয়ে তো আমার গলার পানি শুকিয়ে গেল। আমি পিচ্চির পেছনে লুকালাম। ম্যাডাম আপনি? মিতু রাগে আগুন হয়ে আছে, হা করে তাকিয়ে আছে। আমি ওদিকে তাকিয়ে দেখি রিয়াও তেলেবেগুনে জ্বলতেছে। কিছুই বুঝলাম না। যেখানে মিতুর আগুন হওয়ার কথা সেখানে রিয়া আগুন, আর যেখানে রিয়ার অবাক হওয়ার কথা সেখানে মিতু অবাক। কী ব্যাপার? তখনই মিতু একজন বান্ধবী এসে মিতুকে ডাকলো। তখন মিতু কিছুটা ঘাবড়ে গিয়ে, কই কই না তো। একথা বলে আমার দিকে তাকালো। আমি ভাবছি আজ আমি শেষ। যেখানে মিতুর হাতে হাত দিলে একটা থাপ্পড়, আর আজ পুরো গায়ে হাত। ছি, আজ যে কী হবে আমার। মিতু আমার দিকে তাকিয়ে সুন্দর একটা মিষ্টি হাসি দিল। মেয়ে যেমনই হোক, হাসিটা কিন্তু সেই ছিল। মিতুকে দেখার পর থেকে আজ প্রথম ওর হাসি দেখলাম।
খুব সুন্দর হাসি। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। পিছনে সবাই বলা শুরু করলো, তারপরে বদলে হাসি। এবার তোমার গলায় লাগবে ফাঁসি। চুপ। চলো আরিয়ান, এসো। জি ম্যাডাম। রিয়া অভাবী আছে। বাই বেচেরা। তখন সবাই আমাকে বাই জানালো আর বলল আমি আবার যেন আসি। ওকে। তারপর গাড়ির কাছে গেলাম। রিয়া আমার দিকে সেই লুকে তাকিয়ে আছে। ওভাবে তাকাচ্ছ কেন? খুন করমু তাই। আমি কি করবো? তাই খুন করবে? কি করনি তাই বলো। মাথা করছি, চলো। তারপর তাদের নিয়ে চলে রওনা হলাম। এরপর মিতুর বান্ধবীদের সবাইকে বিদায় জানিয়ে দিলাম। বাই, কালকে বিকেলে দেখা হচ্ছে কি তাহলে? হ্যাঁ, হুম। ও বিকেলে আমার সাথে থাকবে। তোর সাথে থাকলেও আমার সাথে থাকবে। তুই যাবি? যাচ্ছি। তারপর ওর চলে গেল। উফ, ঝামেলা বিদায় হয়েছে। ম্যাডাম বাসা যাবেন নাকি ওখানে দাঁড়িয়ে থাকবেন? ও সরি সরি। মিতু এসে সামনের সিটে বসলো। ম্যাডাম আপনি সামনের সিটে? কেন, বসতে পারি না নাকি? পারেন না কেন? এটা তো আপনার গাড়ি, যেখানে বসে সেখানে বসবেন। রিয়া বসলো। কই, তুমি তো কোনো প্রশ্ন করলে না। আসলে আপনি তো কোনোদিন পেছন ছাড়া বসেন না, সেজন্য। বেশি বকবক না করে এবার বাসে চলো। কিছু দূর আসার পর আমি মিতুর দিকে তাকিয়ে দেখলাম। মনে হচ্ছে ওর মন ভালো আছে, তাই আমি বেশি কিছু আর বললাম না। মিতুকে নিয়ে সোজা তার বাসায় গেলাম। তারপর মিতুকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি বাসার দিকে রওনা দিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, তাই আমার ডিউটি শেষ হয়ে গেছে। বাসায় এসে থেকে আম্মু রান্না করে রাখছে, সেজন্য আমি গোসল করে এসে আম্মুকে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার শেষে আম্মুকে ওষুধ খাইয়ে দিলাম। এরপর আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে রান্না করে আম্মুকে খাইয়ে নিজে খেয়ে মিতুর বাসায় চলে আসলাম আর তাকে নিয়ে কলেজে গেলাম। কলেজ শেষ করে আবার বাসায় নিয়ে চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করার জন্য বাসায় আসলাম। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লাম। এমন সময় রিয়া ফোন করলো। হ্যালো। কি করো? শুয়ে আছি, তুমি? একজনের কথা ভাবছি। ভালো। আজকে তোমায় নিয়ে ঘুরতে যাব। পাগল নাকি? কেন? আমার চাকরি আছে, সেখানে যেতে হবে। আজকের জন্য ছুটি নাও। জীবনও দিবে না। মিতুর বাবাকে বলো, তাহলেই দিবে। পারবো না। প্লিজ আরিয়ান, প্লিজ। পাগল হলো নাকি? শুধু আজকেই, তোমার সাথে আমার কিছু কথা আছে। সেটা ফোনেও তো বলতে পারো। না, ফোনে বলা যাবে না। তাহলে আর বলতেও হবে না। দেখো আরিয়ান, খুব খারাপ হবে কিন্তু। হবে না। প্লিজ, শুধু আজকে প্লিজ। ওকে। হুম। রিয়ার ফোন কেটে মিতুর বাবার মানে আমার স্যারের কাছে ফোন দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? স্যার আমি আরিয়ান। ও, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো, আল্লাহ যা রাখছে। আসলে স্যার আমার আজ একটু কাজ আছে, সেজন্য আজকে একটু। বুঝেছি, ওকে আসতে হবে না, আমার ড্রাইভারকে বলে দিবনি মৃদুকে নিয়ে যেতে। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। তারপর ফোন কেটে রিয়ার কাছে ফোন দিলাম। হ্যাঁ বলো। কখন যাবে? তার মানে স্যার ছুটি দিয়েছে? ইয়াহু! বেশি নেচো না, আমি স্যারকে কাজের কথা বলছি। যদি মিতু আমায় পার্কে দেখে তাহলে তো বুঝতেই পারছো। ও দেখবে না। 4টার সময় রেডি থেকো, আমি তোমায় নিতে আসবো। তারপর আমি খাটের উপর শুয়ে থেকে গল্প লেখা শুরু করলাম। সারাদিন এভাবে মোবাইলের দিকে তাকিয়ে গল্প লিখছিস আর আর্মি হওয়ার স্বপ্ন দেখছিস? গল্পের সাথে আর্মি হওয়ার সম্পর্ক কি? চোখ নষ্ট হয়ে যায়, জানিস না নাকি? আরে আম্মু, লাগছে তো। লাগার জন্যই তো ধরা। ছাড়ো, কেউ দেখলে আমার পেস্টিস পাঞ্চার হবে। হবে হোক। লাগছে তো। উফ। আজ তোর কাজ নাই? ছিল, কিন্তু ছুটি নিছি। কোথায় যাবি? একটু ঘুরতে যাব আম্মু। আমি আম্মুকে কখনো মিথ্যা বলি না, তাই সত্যিটা বলে দিলাম, কারণ পৃথিবীতে আম্মুই আমার সব কিছু। ঠিক আছে, কিন্তু বেশি রাত করবি না। তারপর 4টার সময় রিয়া স্কুলে নিয়ে চলে এলো। আরিয়ান বাবু, আরিয়ান বাবু। ওই এমনভাবে ডাকছো কেন? মানুষ শুনলে বলবে কোনো ছোট বাচ্চাকে ডাকছো। হাসাহাসি বাদ দাও। উঠে বসো। ওকে। জি স্যার। বে। তারপর ট্যাক্সিতে করে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে পার্কে আসলাম। পার্কে ঘুরতেই রিয়া বসে পড়লো। কি হলো? আমার জুতো ঠিক করি। আমি দাঁড়িয়ে থেকে এদিক ওদিক দেখতে লাগলাম। হঠাৎ মিতু চোখে পড়লো। মিতু? মিতু আমার দিকে তেমন রিয়াকশন করলো না, কিন্তু যখন রিয়া দাঁড়ালো আর ওর দিকে তাকিয়ে একদম রাক্ষসী হয়ে গেল। রিয়া মিতুকে দেখে আমার হাত ধরলো, আর মিতু তো হন হন করে ছুটে চলে আসতেছে। এবার কি হবে? আরে এত ভয় পাচ্ছ কেন?
থাপ্পড় তো তোমায় মারবে না, মারবে আমায়। আজকে থাপ্পড় মারলে আমিও মেরে দেবো। চুপ, মহারানীজ কাম। মিতু এসে শুরু করলো উড়াদুরা কাল। কুত্তা, হারামি, বাদর, রাক্ষস, লাল কুত্তা, কালো কুত্তা, শিয়ালের 3 নম্বর বাচ্চা। ম্যাডাম ম্যাডাম থেকে যান, নয়তো মুদি কাকু এসে যাবে। কুত্তা, তুই কথা বলবি না। এই তোর জরুরি কাজ, তাই না? আরে ম্যাডাম। জরুরি কাজের নাম করে এসে প্রেম করা হচ্ছে, তাই না? মিতু, গলা নিচু কর। আমরা প্রেম করি না, যা পারে তাই করি, তাতে তোর কি? আমার অনেক কিছু। কি? কিছু না। ওই কুত্তি, তুই আরিয়ানকে এখানে আনছিস, তাই না? হ্যাঁ, আমি আনছি। কি করবি? হ্যাঁ, খুন করবো তোকে। এখন আমরা বাসর করতে যাব, সর সামনে থেকে। কি? বাসর করবি, তাই না? তোর বাসর আমি করাচ্ছি। দেখুন মিস মিতু, এখন আমি আপনার গোলাম না, কারণ আমি চুরিতে আছি, তাই জোর কাটিয়ে কোনো লাভ নেই। তুই চুপ কর। একটা মেয়ে ডাকলো আর তুই সাথে সাথে চলে আসলি। না আসার কি আছে? রিয়া আমার অনেক কিছু হই, তাই না আরিয়ান বাবু? বাবু, তাই না? বাবু, তোর বাবুর আমি। দেখো, পার্কে এসে এভাবে চিল্লালে লোক তোকে পাগল বলবে, পাগল। রিয়ার একথা শুনে মিতু চুপ হয়ে গেল। চলো আরিয়ান বাবু। তারপর ওখান থেকে চলে আসলাম, আর মিতু তো একদম লালে লাল। আমরা আরও কিছুক্ষণ গড়িয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে নামাজ পড়লাম, তখনই মিতুর ফোন আসলো। আমার গলা তো শুকিয়ে গেল। হ্যালো। তোর মাথার হেলো। জি ম্যাডাম। তোকে আমি কোথায় আছিস? বাসায়। ওই ডাইনিটাও কি আছে? না, ও তো দোকানে চলে গেছে। বাসলি। কেন ম্যাডাম? ম্যাডাম ম্যাডাম না করে তাড়াতাড়ি আমার বাসায় আসেন স্যার। ওকে ম্যাডাম। কী হলো, কিছু বুঝলাম না, কখনো এমন সময় ডাকে না, আর আজ হঠাৎ কেন ডাকলো? আমার উত্তম মধ্যম দিবে নাকি? বাবা বাবি দূরে রেখে চলে গেলাম মিতু ম্যাডামের বাসায়। যে দেখি মিতু গেটের সামনে দাঁড়িয়ে আছে। কোনো প্রবলেম নাকি ম্যাডাম? অনেক বড় প্রবলেম। মানে সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, কিন্তু আমি ঠিক নেই। কী ধরনের মজা ম্যাডাম? তোকে মারার জন্যই ঠিক নাই। মজা করা বাদ দেন, কোথায় যাবেন বলেন। গাড়িতে ওঠ। আমি যেদিকে বলবো তুই সেদিকে যাবি। ওকে ম্যাডাম। তারপর আমি গাড়ি স্টার্ট দিলাম। বলেন। সোজা গিয়ে বামে, তারপর ডানে। মিত্রুর কথা মতো পৌঁছে গেলাম, কিন্তু এখানে এত অন্ধকার কেন? এই মেয়েকে ভূত টুত দল নাকি? বাপরে বাপ, আমার আবার ভূতে খুব ভয় করে। গাড়ি থেকে বের হলাম, সামনে একটা বিশাল ফ্যাক্টরি। ম্যাডাম, এটা ভূতের বাড়ি নাকি? না। এখানে কেন? হঠাৎ মিতু আমার হাত ধরে টানতে টানতে ভিতরের দিকে নিয়ে যেতে লাগলো। আমি মনে মনে আল্লাহ আল্লাহ জপ করতে লাগলাম। হে আল্লাহ, এখনও বিয়ের সাথে করিনি, এখন যদি ভূতের হাতে মারা যায় তাহলে আমার হবু বউর কী হবে? আমায় ভিতরে নিয়ে গিয়ে জিটখানি মারলো, আর আমি কন্ট্রোল করতে না পেরে দেওয়ালের সাথে ধাক্কা খেলাম। ম্যাডাম কী করছেন? কি রে, আমায় নিঃস্ব বানিয়ে এখন উড়াধুরা ফিল্ডিং মারছিস? মাগো, আপনি কোনো মেয়ের আত্মা? কুত্তা, হারামি, আমি মিতু। ও, তার মানে সব ঠিক আছে, কিন্তু আপনার আমি কি করবো? প্রথমে আমার জেদকে ছিনিয়ে নিলি, এরপর আমার অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিলি। হয়েছে, থেমে যান, আমি এসব করিনি। হ্যাঁ করেছিস। আমার জেদ, আমার অহংকার, এমনকি আমার মনটাও কেড়ে নিয়েছিস। কি বলছেন এসব ম্যাডাম? যা বলছি ঠিকই বলছি। তোকে তো এত সহজে মাপ করবো না। কেন? তুই আমার মন কেন কেড়ে নিয়েছিস? আমি কারো মন কাড়িনি। হ্যাঁ, আমার কেড়ে নিয়েছিস। বলছি তো, কারণ কম শুনেন নাকি? এখানে চিল্লালে কেউ আসবে না। দেখেন ম্যাডাম, পাগলামি বাদ দেন। আজ আমি তোর ইজ্জত নিয়ে ছাড়বো। কি শুরু করলেন? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি তোকে ভালোবাসি। সেদিন রিয়া আমায় তোর সম্পর্কে সব কিছু বলে। আমি বাসায় গিয়ে বাবাকে জিজ্ঞাসা করি, আর জানতে পারি তুই আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিস। আর আমি তোর স্বপ্ন নষ্ট করে দিয়েছি। আমার জন্য তুই আত্মহত্যা করতে গিয়েছিলি। এত কিছুর পরও আবার আমার কাছে ফিরে এসেছিস, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপর তোকে জানতে মন চায়, আর তোকে জানতে যেয়ে তোর প্রেমে পড়ে যাই। এটাকে ভালোবাসা বলে না, ভালো লাগা বলে। না, জানি না, তবে তোকে ছাড়া আমি বাঁচব না। আপনি কোথায় চাঁদ, আর আমি কোথায় মাটিতে পড়ে থাকা এক টুকরো বালি। চাঁদের পাশেও বালি থাকে। আমি আপনার ভালোবাসি না। না, এটা মিথ্যে বলছিস। না, আমি সত্যি বলতেছি। তাহলে কেন কলেজের সময় আমার অত্যাচার মুখ বুজে সহ্য করেছিস? তখন কারণ ছিল। আই লাভ ইউ। বাট আই হ্যাট ইউ। কেন?
কারণ আপনাদের মতো মেয়েরা ছেলেদের মন নিয়ে খেলা করে, আমাদের দুর্বলতাকে ব্যবহার করে মজা নেয়। আমি একসময় এমন ছিলাম, কিন্তু এখন আমি তেমন না। সবাই এসে এমনই বলে। আমি বলবো না। আপনি দুদিন আগে কী ছিলেন আর এখন কি আবার বলা যাবে না? আপনি দুদিন পর কি হবেন? তুই আমায় চেঞ্জ করেছিস। তাই বলে কি ভালোবাসতে হবে? আমার কথা শুনে মিতু চুপ হয়ে গেল। দেখেন, আপনাদের এসব ভালোবাসা কিছু না, সব টাকার খেলা। মিতু কোনো কথা বলল না। সরেন সামনে থেকে। আমি মিতুকে সরিয়ে চলে আসতে লাগলাম। তখনই দেখলাম ওখানে আরও কয়েকজন লোক আছে। আমি মিতুর হাত ধরে টান মেরে আড়ালে নিলাম। কি হলো? আমায় টানো কেন? তুমি তো নাকি আমায় ভালোই বাসো না, তাহলে আমার হাত ধরো কেন? চুপ করেন, ওইদিকে দেখেন। এ কি, এত লোক এখানে কেন? সেটা তো আমিও ভাবতেছি। এই জায়গাতে এত মানুষ থাকে না। এই জায়গা কি আপনি চিনেন? আরে কি বলো, এটা আমাদের বন্ধ হওয়া ফ্রেডটি। কি? হ্যাঁ। কিন্তু এর এখানে কি করছে? সেটাই তো। আপনি এখানে দেখেন। আরিয়ান, আমি চলে যেতে লাগলাম, তখন মিতু আমার হাত ধরে বসিয়ে দিল। কি? ওইদিকে দেখো। সর্বনাশ, সবাই আমাদের দেখে ফেলেছে, ভাগো। এমন সময় আপনার হাসি পাচ্ছে? হুম। আমি মিতুর হাত ধরে ওখান থেকে অন্য জায়গায় লুকালাম। তুমি আমার হাত ধরেছ। সরি ম্যাডাম। এই বলে মিতুর হাত ছেড়ে দিলাম। এই কি করছো? ধরো। দেখ কোন পাগলের পাল্লা যে পড়লাম। ওকে, ধরতে হবে না, আমি চলে যাচ্ছি ওদের সামনে। এই যে কাকুরা, আমি এখানে। আরে আরে ম্যাডাম, কি করছেন? ওদের ডাকতেছি। দূর মাতা। কাক। আর বলতে না দিয়ে মিতুর মুখ ধরে ওখান থেকে অন্য জায়গায় গেলাম। সবাই এখনও টের পায়নি। ম্যাডাম, আপনার ফোনটা দেন তো। নম্বর তো আছেই। আরে ফটো তুলবো। তোর ফটো? ওকে ওকে, ভালো করে তোল। আমি মিতুর কাছ থেকে মোবাইল নিয়ে ওদের পিক তুললাম। বলতে গেলে বেশিজন মানুষ নেই, 5 থেকে 6 জন হবে। আরিয়ান, দেখো ওরা কি যেন আনলো। কই? সামনে দেখো, প্যাকেটে। আমার মনে হচ্ছে এরা কারোর সাথে কিছু একটা মিশাচ্ছে। চুপ করে দেখো। তারপর দেখলাম ওরা অনেক কয়েকটা প্যাকেট আনলো, আর সেগুলো খুলে তার ভিতর কিছু একটা রেখে আবার প্যাকিং করলো। এরপর সেগুলো নিয়ে চলে গেল। ম্যাডাম, আপনি এখানে দেখেন, আমি ওদের পিছু করছি। আমিও যাব। মানা করলে তো শুনবে না। ওকে চলেন, কিন্তু কথা বলবেন না। ওকে স্যার। বে। তারপর ওদের পিছু করতে লাগলাম, কিন্তু একটা কথা বুঝলাম না, গাড়ি থাকতে ওরা এসব মাথায় করে কেন নিয়ে যাচ্ছে। যেতে যেতে শেষ পর্যন্ত এক জায়গায় ঢুকলাম। আরে এটা তো আপনাদের পেট্রি। হুম। ওখানে কিছু একটা করলো, আবার এখানে এনে রাখছে। কিছু একটা ঝামেলা আছে। সেই লোকগুলো রেখে চলে গেল। আমি আর মিতু ভিতরে গেলাম, যে ওই প্যাকেটগুলো খুললাম। খুলে তো মাথা নষ্ট। এগুলো কি সাদা পাউডারের মতো? আরে ম্যাডাম, এগুলো ড্রাগস। ড্রাগস? জি। আচ্ছা এটা বলুন, আপনাদের কোম্পানির কি কোনো কিছু আছে না, মানে কোনো অনুষ্ঠান? হুম, আছে তো, কালকে আছে শহরের সেরা কোম্পানি নির্বাচন। তার মানে সেখানে যাতে আপনাদের কোম্পানির পতন না হয় সেজন্য এটা করা। কিন্তু কে করবে এটা? আপনাদেরই কেউ। আমাদের কেউ মানে? সেসব পরে দেখা যাবে, এখন আপনার কোম্পানিকে বাঁচান। হুম। তারপর সেই ড্রাগস সরিয়ে নিলাম। এবার বাসায় চলেন, কালকে হবে আসল মজা। হুম। তারপর মিতুকে নিয়ে চলে আসলাম। মিতুর বাসায় এসে ওকে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করলাম। আরে ম্যাডাম, আপনি এখনও ভিতরে যাননি? তুই আর আমার সাথে কথাই বলবি না, সব সময় শুধু ম্যাডাম ম্যাডাম। আমি আপনার ম্যাডাম ছাড়া কি ডাকবো? নাম আছে কি করতে? সরি ম্যাডাম, আমি আপনার নাম ধরে ডাকতে পারবো না। তুই কথা বলবি না, যা সর। ওকে। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে থেকে আম্মু ঘুমিয়ে গেছে। আমি রান্নাঘরে যেয়ে খাওয়া দাওয়া করলাম, তারপর ঘুমিয়ে গেলাম। সকালে মোবাইল বাজতে লাগলো, নম্বরটা না দেখে রিসিভ করলাম। কোন শালারে এই সকাল সকাল আমার কাছে ঘুম নষ্ট করলো? আমি তোর শালা লাগি? জানি না, তবে আমার কাছে ঘুম নষ্ট করলি কেন রে? তোকে নিয়ে পালিয়ে যাব তাই রে, কুত্তা। আরে ম্যাডাম, সরি সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি। কেমনে চিনলি? আপনার কথা শুনে। দেখলি তো, তার মানে তোর ভিতর আমার জন্য একটু হলো ভালোবাসা আছে, আর আমি সেটাকে অনেক বড় করব। বাজে কথা বাদ দেন, কেন ফোন দিয়েছেন সেটা বলেন। আজ কি আছে তোর মনে নেই? ও সরি, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি আয়। ওকে ম্যাডাম। তারপর নাকে মুখে পানি দিয়ে দিলাম দৌড়। আমি যেদিকে কেউ নেই, মানে প্রতিদিন মিতু রাস্তায় এসে থাকতো, কিন্তু আজ নেই। আমি ওইদিকে মন না দিয়ে গাড়ি বের করলাম,
কিন্তু মিতু এখন আসে নাই, কোনোদিন এত দেরি করে না। তাহলে আজ আবার কি হলো? হঠাৎ উপরে থেকে আওয়াজ আসলো। ওই ম্যাডাম ওলা স্যার। আমি উপরে তাকিয়ে দেখি মিতু জানালা দিয়ে ডাকতেছে। আমায় বলছেন ম্যাডাম? না, তোকে না, তোর দাদাকে। ও, তাহলে ডেকেল আপনি, কারণ আমার দাদা পটল ধরতে গেছে। ইউ, কি ম্যাডাম, অমন করেন কেন? তোকে খুন করব তাই। আমি কি করলাম? আবার কথা বলস? সরি ম্যাডাম। সরি টরি বাদ দে, উপরে আয় তাড়াতাড়ি। কিন্তু আমি উপরে। তোকে আসতে বলছি, আয়। সরি ম্যাডাম, আমি যেতে পারবো না, স্যার কল দিয়েছে। থাক, আসতেছি। মিতু অনেক রাগী কণ্ঠে কথা বলে জানালার পাশ থেকে চলে গেল। আমি পকেট থেকে ফোনটা বের করে দেখি সত্যি সত্যি স্যার মানে মিতুর বাবা কল দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো তোমরা? স্যার আপনার বাসায়। বলো কি, মিতু কোথায়? ম্যাডাম তো তৈরি হয়ে গেল। কি করছো তোমরা? এদিকে সবাই এসে গেছে, তাড়াতাড়ি আসো। ওকে স্যার, আসতেছি। তাড়াতাড়ি করো, দেরি যেন না হয়। ঠিক আছে স্যার। ফোন কাটলাম। ম্যাডাম, ম্যাডাম, আমি বাইরে থেকে জোরে জোরে ডাকতে লাগলাম, কিন্তু মিতুর কোনো সাড়া শব্দ পেলাম না। তাই আমি ভিতরে এসে ডাকতে লাগলাম, কিন্তু তবুও কারো কোনো আওয়াজ নেই। এবার তো আমি একটা ভয় পেয়ে গেলাম। হঠাৎ মিতু কোথায় চলে গেল, নাকি কোনো বিপদ হলো? আমি দৌড়ে এবার উপরে গেলাম। মিতু রুমেও নেই, বাথরুমে নেই। তার মানে আমি যেটা ভাবছি সেটা না তো? আমি উপরে সব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু কোথাও নেই। এবার নিচে এসে দেখি মিতু সোফায় বসে আছে। আমার অনেকটা রাগ উঠে গেল। আমার এভাবে আশা থেকে মিতু দাঁড়িয়ে গেল। আমি সোজা এসে কোনো কথা না বলে ঠাস করে লাগিয়ে দিলাম, এত জোরে জোরে ডাকছি, আপনার কানে যায় না? তুমি আমায় ম্যাডাম বলে ডাকলে আমি সাড়া দিব না? আমার নাম ধরে ডাকলে দিব। কি ভাবেন কি নিজেকে? কি হয়েছে, এত রাগ করছো কেন? জানেন আমি কতটা ভয় পাচ্ছিলাম? কেন? আপনার যদি কিছু একটা হয়ে যেত তাহলে? তাহলে? কিছু না, চলেন, দেরি হচ্ছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। সরি ম্যাডাম, আসলে আমার এমন ব্যবহার করা ঠিক হয়নি। তাহলে কেন করলে? আমি খুব ভয় পাইছিলাম আপনাকে কেউ কিডন্যাপ করবে বলে। আমায় কিডন্যাপ করলে তোর কি? অনেক কিছু। তাও শুনি। আমার চাকরি থাকবে না, আর এমনিতেও আপনার বাবা আমায় অনেক বিশ্বাস করে। আপনার কিছু হলে তাকে কি জবাব দেব? এটা মিথ্যা কথা। কে বলছে? তোর মনের সাথে তো আমার মনের সংযোগ আছে, তাই তোর মনে কি চলছে সেটা আমি জানি। আবার শুরু করলেন? কি শুরু করলাম? এই তো ফালতু কথা। আমার কথা তোর কাছে ফালতু মনে হয়? চুপ করেন প্লিজ। দেখবি একদিন আমি চুপ হয়ে যাব। ওর কথা কান দিয়েন না। গাড়ি টান দিলাম, তারপর গন্তব্যে পৌঁছালাম। শোনো, কোনো মেয়ের দিকে তাকাবে না। আর হ্যাঁ, ওই ডাইনি রিয়া আসলে ওর সাথে যাবে না। কেন? আমি বললাম তাই। না, তোর থেকে বিশ্বাস নেই, তুই আমার সাথে চল। ওকে। তারপর মিতুর সাথে ভিতরে গেলাম। আমরা একটু দেরিতেই পৌঁছালাম। আমরা যেয়ে বসলাম। মিতুর পাশে আমি বসে আছি। আমার পাশে একটা লোক আর একজনের সাথে কথা বলছিল। মিতুর কাছ থেকে জানতে পারলাম ওই দুইটা লোকের মধ্যে একজনের নাম জসিম, আর তারা বলছিল তাদের নাকি কেউ একজন হারিয়ে গেছে, মানে কালকে থেকে নিখোঁজ। আমি তাদের এসব কথা শুনে তাদের কাছে গেলাম। হাই বস, আপনারা কি কারোর জন্য অপেক্ষা করছেন? শুনলাম সে নাকি কাল থেকে হাওয়া। কিন্তু তুমি কেমনে জানলা? আরে বস, আমি তো আপনাদের পাশে বসে আছি। ও, কিছু মনে করবেন না, যদি ওর ফটো দেখান তাহলে আমি বলতে পারতাম। এই তো। আমি জসিমের হাতে থাকা ফটোটা ভালো করে দেখলাম। সরি বস, একে আমি দেখিনি। ওকে, এবার যাও। ভাই বস। তারপর আমি আবার মিতুর পাশে যেয়ে বসলাম। কোথায় গেছিলা? কোথাও না। তারপর সেখানকার আসল কার্যক্রম শুরু হলো। সব পরীক্ষা নিরীক্ষা করা শেষ। এবার বলবে কে হবে শহরের বেস্ট কোম্পানি। সবার মুখ শুকিয়ে তেনা হয়ে গেছে একে অপরের মুখের দিকে তাকিয়ে। শেষ পর্যন্ত ফলাফল ঘোষণার সময় হলো। এমন সময় ওই অনুষ্ঠানের সভাপতি দাঁড়িয়ে বলতে লাগলো, আজকে এখানে উপস্থিত শহরের বড় বড় বিজনেসম্যানদের প্রতি রইল আমার প্রাণ ভরা শুভেচ্ছা। আপনারা হয়তো খুব টেনশনে আছেন যে কে হবে শহরের বেস্ট কোম্পানি, তাই আমরা আর দেরি না করে সোজা চলে যাব ফলাফল ঘোষণা করবে। কয়েক বছরের মতো এবারও বেস্ট কোম্পানি হচ্ছে রিয়া ইন্ডাস্ট্রিজ। সবাই করো হাত তালির মাধ্যমে শুভেচ্ছা জানালো। আমি তো সেই লেভেলের অবাক হলাম, কিন্তু তবুও আমি তাড়ি দিলাম। মৃত্যুর মুখ তো শুকিয়ে কালো হয়ে গেল। আমাদের এবছরের সেরা কোম্পানির মালিক, ও তার মেয়েকে এখানে আসার জন্য অনুরোধ রইল। এটা কি করে সম্ভব? কি হচ্ছে এসব? ম্যাডাম, আমরা তো সব ঠিক করলাম, তারপরও কিচ্ছু বুঝতেছি না, আমার মাথায় কাজ করে না। তার মানে আমরা যেটা দেখেছি সেটা সত্যি না? কি বলছো? কিছু না। আমি একটা ব্যাপারে আরও অবাক হলাম। রিয়াদের কোম্পানি, অথচ রিয়া আর তার বাবা নেই, কিন্তু হঠাৎ করে জসিম সেখানে দাঁড়িয়ে গেল। আপনি কে? আমার নাম জসিম, আমি রিয়া ইন্ডাস্ট্রির নতুন এমডি।
এসো এখানে এসো। তারপর জসিম মঞ্চে গেল আর আমি বেরিয়ে পড়লাম। আরিয়ান কই যাচ্ছ? 2 মিনিট। চলো বাসায় যাই। আমরা থেকে কি করব? আরে দাঁড়ান ম্যাডাম, এখনো কাজ বাকি আছে। কি আর বাকি থাকলো বলো? অনেক কিছু। তারপর আমি বাইরে চলে আসলাম। আমি আমার কাজ করে একটু পর ভিতরে গেলাম। ও জসিম আঙ্কেল। আমায় ডাকছেন কি? জি আপনাকে। কেন? আপনার একজন ছেলে হারিয়ে গেছে, তাকে কি খুঁজে পেয়েছেন? না, কেন? আমাদের কাজে আছে এই তো। জসিম সাজ্জাদকে দেখে তো একদম অবাক। কি ঘাবড়ে গেলেন? আমি কেন ঘাবড়াবো? সত্যিটা যদি বলে দিত। কি সত্যি? আমি তো কিচ্ছু বুঝতেছি না। ওকে, আমি সব বুঝিয়ে দিচ্ছি। এই ছেলে, তুমি কে? স্যার, ও আমাদের লোক। আরিয়ান কি করছো? ম্যাডাম চুপ থাকেন। কি? তুমি একে কিডন্যাপ করেছো? নো, একে তো জামাই আদর করছি। কিরে তাই না? আমার ম্যানেজারকে আপনি কি জন্য কিডন্যাপ করেছেন? হুম, এ আপনার ম্যানেজার না, এ হলো আপনার ডান হাত। অন্যায় কাজ করতে আপনাকে সাহায্য করে। এসব কি হচ্ছে? তুমি ওকে কিডন্যাপ কেন করছো? সরি স্যার, আমি এদের কিডন্যাপ করিনি, বরং এরাই চাই না যে আপনাদের আমার ম্যাডামের কোম্পানি ফার্স্ট হোক, আর সেজন্য আমাদের কোম্পানির যেসব মাল চেক করা হবে সেগুলোতে ড্রাগস রেখে দেয়। তখন আমি আর ম্যাডাম সেখানে পৌঁছে যাই। আমরা মনে করি শুধু এটাই করেছে, কিন্তু না। ড্রাগসের সাথে ওদের কোম্পানির প্যাকেট আমাদের কোম্পানিতে, আর আমাদেরটা ওরা নিয়ে চলে যায়। কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, সত্যি বলছি। এর কি প্রমাণ আছে? এই তো একটা আস্ত বলদ। কী রে বল? হ্যাঁ, এই যা যা বলছে সব সত্যি। কি? কিন্তু আরিয়ান, তুমি ওকে কোথায় পেলে? কালকে আপনাকে বাসায় রেখে আমি বাসায় না গিয়ে সোজা সেখানে আবার যাই, আর তখন এরা সবাই পালিয়ে যাচ্ছিল, কিন্তু এই সাজ্জাদের বাইক স্টার্ট হচ্ছিল না। তখন আমি একে ধরে নিই। তারপর? আর তারপর আমি একে নিয়ে যে এর কাছ থেকে সব কথা শুনি। এরা যে কোম্পানির নাম করে এখানে এসেছে, আসলে সেই কোম্পানি এদের না। কি বলছো? হ্যাঁ স্যার, কোম্পানির আসল মালিককে এরা কিডন্যাপ করে রাখছে। কিন্তু এরা বলছে তো এরা নাকি নতুন এমডি। রনি। তখন রনি রিয়ার বাবা আর রিয়াকে নিয়ে আসলো। এই হলো আসল মালিক। আরে রহিম মিয়া? তখন রিয়ার বাবা সভাপতি সাহেবকে সব কিছু খুলে বলল। কালকেই রনি এদের অ্যারেস্ট করতো, কিন্তু আমি ভাবছিলাম তারা শুধু ড্রাগস মিশিয়েছে, কিন্তু তারা যে প্যাকেট পাল্টাপাল্টি করেছে এটা আজ জানলাম, আর তাই এসব। জসিম, এগুলো কি সত্যি? না না, এসব মিথ্যা। সত্যি মিথ্যা? তোমার আদর করে বুঝিয়ে দিবানি, চলো আমার সাথে। তারপর রনি জসিমকে আর সাজ্জাদকে অ্যারেস্ট করলো। মিতু বসা থেকে উঠে আমার কাছে চলে আসলো। আমি মিতুর দিকে তাকিয়ে আছি, না জানি কি করে ফেলে। আমি জানতাম তুমি আমাদের পরিবারে কোনো বিপদ আসতে দিবে না। ম্যাডাম, এটা তো আমার দায়িত্ব। আপনি আমার মায়ের জীবন বাঁচিয়েছেন, তার বদলে আমি আপনাদের পরিবারকে রক্ষা করতে পারি নাকি? এসব কথা বলে কি আমায় তুমি অপমান করতে চাও? কি যে বলেন না ম্যাডাম, আমি কোন দিকে আপনার অপমান করব? আমি আগে কি ছিলাম, কেমন ছিলাম, এই সব কিছু আমি ভুলে যেতে চাই। ওকে, সরি ম্যাডাম। মিতু ইন্ডাস্ট্রিয়াল মালিক মামুনুর রশিদকে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মিতু মা, আয়। ওকে বাবা। মিতুর বাবা আমাদের স্যার প্রথম মঞ্চে গেল। এরপর মিতু আমার হাত ধরে মঞ্চে নিয়ে গেল। মিস্টার মামুন, আপনার কোম্পানির সাথে এসব একদম ঠিক হয়নি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। জি, ধন্যবাদ। মিতু, ধন্যবাদ তোমাকে, এভাবে তোমার বাবার পাশে থেকে তোমাদের কোম্পানিকে এগিয়ে আনছো। স্যার, ধন্যবাদ আমায় না, আরিয়ানকে দিন, কারণ ও আজ না থাকলে আমাদের সম্মান আমরা ফিরে পেতাম না। আরে ম্যাডাম, কি বলছেন? আমি তো শুধু আপনার দায়িত্ব পালন করছি। হ্যাঁ বাবা, আজকে তুমি না থাকলে হয়তো আমার এত দিনের পরিশ্রম বিফলে যেত। ধন্যবাদ স্যার। দোস্ত, তাহলে থাক, আমি এদের নিয়ে যে জামাই আদর করি। ওকে, যা। তারপর সেখান থেকে রনি তাদের অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, আর আমরাও বেরিয়ে আসলাম। তখন রিয়া আমার কাছে আসলো। রিয়ার বাবা আমাকে অনেক ধন্যবাদ জানালো, আমি তাদের জীবন বাঁচিয়েছি। রিয়ার বাবা আমার সাথে কথা বলে যেতে রিয়া আসলো। আমি মিতুর দিকে আড়ি চোখে তাকিয়ে দেখি সে রাগী লোকে আমার দিকে তাকিয়ে আছে। ধন্যবাদ আরিয়ান। কেন? তুমি আজকে আমার আর আব্বুর জীবন বাঁচালে। তুমিও তো আমার জীবন বাঁচিয়েছো, আমার বেঁচে থাকার আশা জাগিয়েছো। তোমার দেওয়া আশাতেই তো আজ আমি বেঁচে আছি। তুমি অনেক সাহসী আর অনেক বুদ্ধিমান। হয়েছে, এত প্রশংসা করার কিচ্ছু নেই। তুই চুপ থাক, আমাদের মধ্যে আসিস না। কি বললি তুই? বললাম আমার আর আরিয়ানের মাঝখানে তুই আসবি না। রিয়া এসব কথা বাদ দাও, আর এখন বাসায় যেয়ে রেস্ট করো, পরে কথা হবে। কোনো কথা হবে না। আচ্ছা, আমি বাসায় গিয়ে তোমায় ফোন করব। ওকে। আরিয়ান!
সরি ম্যাডাম। একথা বলে আমি সেখান থেকে চলে আসলাম, কারণ মিতু অনেক রেগে আছে। মনে হয় বাসায় যেতে দেরি হচ্ছে, সেজন্য রেগে গেছে। আমি এসে গাড়ি বের করে রাস্তায় আসলাম, তখন মিতু এসে সামনে বসলো আর স্যার পেছনে বসলো। আমি গাড়ি স্টার্ট দিলাম। আরিয়ান, জি ম্যাডাম। আমার একটা কথা রাখবা প্লিজ? অবশ্যই। আপনি আমার... হয়েছে, এবার কথা দাও রাখবা? কথা দিলাম। আমায় আর কখনো ম্যাডাম বলবা না, আমার নাম ধরে ডাকবা। কিন্তু তুমি কথা দিয়েছো? কিন্তু এতদিন ধরে রেখেছি, অভ্যস্ত হয়ে গেছে, একটু সময় লাগবে। ওকে। তারপর আমি সোজা মিতুর বাসায় চলে আসলাম। সেখানে স্যার নেমে গেল আর বলল বিকালে যেন আমি স্যারের সাথে দেখা করি। ম্যাডাম, আপনি নামবেন না? আমার সাথে এক জায়গায় যাবে? কোথায়? আমার মায়ের কাছে। কিন্তু আমার জানা মতে তো আপনার মা নেই। আমার জন্মধারিণীর মা নেই, কিন্তু আদরের মা আছে। ওকে। আমি যেদিকে যেদিকে বলবো ঠিক সেই দিকে সেদিকে যাবে। ওকে ম্যাডাম। আবার আমি ম্যাডাম বলাতে মিঠু অনেকটা রেগে আমাকে ধমক দিল। আমি কিছু মনে না করে গাড়ি চালাচ্ছি। সরি ম্যাম। না, মিতু। চলো। তারপর মিতুর বলা জায়গা অনুযায়ী চলে যাচ্ছি, কিন্তু জায়গাটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। ম্যাডাম, রাস্তাটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। তাই নাকি? একটু দূরে যাওয়ার পর কি, এটা তো আমার বাসার যাওয়ার রাস্তা, কিন্তু এদিকে মিতুর মাটাকে। এটা জানার জন্য আমি কিছু বললাম না। সোজা গিয়ে ডানে যাবে। ওকে ম্যাম। না, কমো না। এবার বললে তোর ঠোঁট আমি কেটেই নিব। ওকে, আর কমো না। স্টপ স্টপ। আমি হোক করে ব্রেক মারলাম। কি হলো? এসে গেছি। আমি আশেপাশে তাকিয়ে দেখি কি, আমার বাসায় যে এসে পড়লাম। মিতু গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে ভিতরে গেল। আমি আস্তে আস্তে নেমে ভিতরে গেলাম। ভিতরে যেহেতু আমি সেই লেভেলের শখ খেলাম, মিতু আম্মুকে জড়িয়ে ধরে আছে। আরে আরিয়ান। আন্টি, একে আপনি চিনলেন? চিনবো না কেন? যাকে 10 মাস পেটে রেখেছি তাকে চিনবো না কেন? কি, তার মানে এটাই আপনার ছেলে? এটাই আমার সোনার ছেলে। সত্যি? আম্মু, একে তুমি চিনো? হ্যাঁ, আমার লক্ষ্মী মেয়ে। মানে? মিতুর গাড়ির সাথে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। কি বলছো? হ্যাঁ আরিয়ান, আন্টি ঠিক বলেছে। যেদিন পরীক্ষার রেজাল্ট দেয় সেই দিন তোমার উপর রাগ করে আমি গাড়ি নিয়ে চলে আসছিলাম। বারবার তোমার অপমান করার কথা মনে পড়ে, আর হঠাৎ আন্টি সামনে এসে যায় আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর আমি আন্টিকে হাসপাতালে নিয়ে যাই। আম্মু? হ্যাঁ বাবা, আর এতদিন ধরে ওষুধপাতির খরচ মিতুই দিয়ে আসছে। তুই তো শুধু অপারেশনের টাকা দিছিস। তার বেশি আমার কাছে টাকা ছিল না আম্মু। জানি। ম্যাডাম, আপনি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার আম্মুকে গাড়ি চাপা দিলেন? না, আমি ইচ্ছে করে করিনি। আপনি জানতেন এটা আমার আম্মু। আম্মু ছাড়া আমার কেউ নেই পৃথিবীতে। আম্মুর জন্য আমি সব করতে পারি, সব। আর এই সুযোগে কাজে লাগিয়ে আমার আম্মুকে গাড়ি চাপা দিয়ে আর আমায় আপনার গোলাম বানালেন। না আরিয়ান, তুমি আমায় ভুল বুঝছো। কি বলছিস বাবা? এ তোকে গোলাম কেন বানাবে? কলেজে আমি এনাকে অপমান করেছিলাম, পরীক্ষায় এর থেকে বেশি নাম্বার তুলে, আর তার প্রতিশোধ নিয়েছে। প্রতিশোধ নেওয়ার হলে অন্যভাবে নিত, কিন্তু কারো জীবন। না না বাবা, এটা তোর ভুল ধারণা। না আম্মু, সেদিন আমায় বলেছিল আমায় নাকি গোলাম বানিয়ে ছাড়বে, আর আমরা তো গরিব, এই দুর্বলতা দিয়ে আমায় গোলাম বানিয়েছে। প্লিজ চুপ করো। আপনার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এবার প্লিজ আমায় মুক্তি দিন। আরিয়ান, কি বলছো তুমি? জি ম্যাডাম, যদি চান তাহলে আপনার টাকাও আমি ফেরত দেব। না না, লাগবে না, ধরে নিব। এই টাকা আমার আম্মুকে দিয়েছি। আমি তোমাকে মুক্তি দিলাম, আর তোমায় জ্বালাবো না, ফোনও দিব না। মিতু চোখ ভরা পানি নিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিল। আরিয়ান, এ কি করছিস? হ্যাঁ আম্মু, তোমার উপর যে হাত তুলবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আন্টি, আমার তো মা নেই, তাই আপনাকে মা মনে করেছিলাম। আজ বুঝলাম যার মা নেই তার কেউই নেই। মিতু মা? আম্মু, ওনাকে যেতে দাও। বাবা, আমার কথাটা একবার শোন। না আম্মু। আরিয়ান, আমি মানছি তোমার উপর আমি অনেক অত্যাচার করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার আম্মুকে মারতে চাইনি। আমি কোনো কথা বললাম না। আমার জন্য তুমি অনেক কষ্ট সয়েছ, আর সইতে হবে না। আসি, ভালো থেকো, আর পারলে আমায় মাফ করে দিও। তারপর মিতু চোখ মুছতে মুছতে গাড়ি নিয়ে চলে গেল। আম্মু, ভিতরে চলো।
হুম। তারপর দুপুরে গোসল করলাম আর নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলাম। এরপর শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো মিতু ফোন করেছে। আমি লাফিয়ে উঠলাম। ফোন হাতে নিয়ে দেখি না, মিতু ফোন করেনি। তারপর মনে হলো আজকের ঘটনার কথা। কি রে, খারাপ স্বপ্ন দেখলি নাকি? আম্মু আম্মু এসে আমার পাশে বসলো। আমি আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। তুই আজ কাজটা ভালো করলি না। কোন কাজ? মিতু কিভাবে তাড়িয়ে দিয়ে? তো কী করবো? ও তোমাকে মারতে চেয়েছে। তুমি একথা আমায় আগে বলোনি কেন? আরে তুই ওকে ভুল বুঝছিস। এতদিন বুঝেছি, এখন না। ও আমায় মারতে চায়নি, ও তো আমায়। ওর সম্পর্কে একটা কথা বলবা না। আমার কথাটা শোন। না, শুনতে হবে না। ও খুব ভালো মেয়ে। আম্মু তারপর বিকালে উঠে রনির কাছে আসলাম। কিরে, আজ তোর ম্যাডাম ডাকিনি? না, ও আমার কেউ না। কেন রে, কি হয়েছে? জানিস, ও আমার আম্মুকে মারতে চেয়েছে, সেজন্য গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করেছে। বলিস কি? হ্যাঁ, রনিকে আমি সব বললাম। কিন্তু এখন ওকে দেখে তো আর আগের মতন লাগে না। ও একটা গিরগিটি, মিনিটে মিনিটে রং বদলায়। আচ্ছা চল, আজকে আড্ডা মেরে আসি। ওকে চল। গাড়িতে ওঠ। না রে, গাড়ি চালাতে চালাতে বিরক্ত হয়ে গেছি। ওকে, তাহলে হেঁটেই চল। তারপর আমি আর রনি আড্ডা দিতে চলে গেলাম। হঠাৎ রিয়ার আওয়াজ। ওই মিস্টার আরিয়ান। কে রে মাইরি? আরে মাইরি, আমি তোমার বউ। বিয়ে না করতি বউ? আরে রিয়া, তুমি? জি মিস্টার, কই যাচ্ছ দুই বন্ধু? বউ খুঁজতে। তো পেলে? না। কেন? আমার দেখে কি বউ বলে মনে হয় না? তুমি বউ? কেন? না, কিছু না। চলো, আমিও যাব। আপনি কই যাবেন? বরের সাথে বউ যাবে না? ও সরি। তারপর আমি, রনি আর রিয়া হাঁটতে লাগলাম। তো স্যার, আপনার ম্যাডামের কি খবর? ওর কথা বলবা না। কেন গো, আমার সতীনের কি হলো? সতীন মানে? তোমার সাথে আমায় দেখলে তেলে বেগুনে চলে ওঠে। তো এটার মানেই বুঝো না? ও তোমায় ভালোবাসে। কখনো না। যে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার আম্মুকে গাড়ি চাপা দিয়েছে, সে কখনো আমায় ভালোবাসতে পারে না। কি বলছো? হ্যাঁ, সেদিন কলেজে সব বললাম। আমার মনে হয় মিতু এটা করেনি, কারণ ও যদিও করতো তাহলে ও কখনোই তোমার আম্মুকে হসপিটালে নিয়ে যেত না। আমি এত কিছু জানি না। দোস্ত, তোর ম্যাডাম কই? ওই তো দেখ। আজ কি হবে আল্লাহ জানে। আরে তুমি ওকে ভয় পাচ্ছ কেন? আমার কথা ছাড়ো, আগে তোমার কথা ভাবো। দেখো মিতুকে কেমনে রাগে। আরে না, ওর রাগ খুব খারাপ। জানু, এদিকে আসো। একথা বলে রিয়া আমার কলার ধরলো, আর এটা দেখে মিতু একদম লালে লাল। আর ও কিচ্ছু করতে পারবে না, যদি করে তাহলে জানবো ও তোমায় ভালোবাসে। আল্লাহ বাঁচিও। এমন সময় মিতু ঠং ঠং করে এদিকে আসতে লাগলো। এসে মন্ত্র বলা শুরু করলো। ওই লুচুমে, তোর কি শরম টরম কিচ্ছু নাই নাকি? হ্যাঁ, কেন? আমি কি করলাম? তুই ওর শরীরে হাত দিলি কেন? ও আমার হবু বর, ওর সাথে যা ইচ্ছে তাই করব। কে বলেছে ও তোর হবু বর? হ্যাঁ, কেউ না। এরপরে আর কোনো দিন ওর শরীরে হাত দিবি না। এক্সকিউজ মি ম্যাডাম, তখন থেকে কি যাতা বলছেন? তুই চুপ, লুচ্চা বেটা। মেয়েদের ছাড়া কি থাকতে পারিস না? যা বাবা, আমি কি করলাম? তুই ছেলে, তাই ছেলেদের সাথে থাকবি। আচ্ছা, আপনি যে এত অধিকার কাটাচ্ছেন, আপনি কে? হ্যাঁ, আমি তোর? উফ, সরি, আমি তো আপনার কেউ না। সরি আপু। মিতুর চোখে পানি টলমল করতেছে। এভাবে সে সেখান থেকে চলে গেল। এটা কিন্তু ভালো করলি না। কেন? ও আমার মাকে মারতে চাইছে, ওকে তো তাড়াতাড়ি আমি ক্ষমা করছি না। আরিয়ান, মিতু তোমায় সত্যি ভালোবাসে, কারণ আমরা জানি মেয়েরা কখনো তার ভালোবাসার মানুষকে ভাগ করতে চায় না, কারো হাতে হাত দিতে দেয় না। আমার সাথে অত্যাচার করছে, আমি মেনে নিচ্ছি, কিন্তু এবার আমার আম্মুর দিকে নজর দিচ্ছে, আমি আর মানবো না। তখন আমার ফোনটা বেজে উঠলো। আমি মোবাইল হাতে নিয়ে দেখি মিতুর বাবার ফোন। আমি কল রিসিভ করে সালাম দিলাম। বাবা, তোমায় আমি দেখা করতে বলেছিলাম। জি স্যার, আমার মনে আছে। একথা বলে স্যার ফোনটা কেটে দিল। কার ফোন ছিল? মিতুর বাবা। মিতু বাসায় গিয়ে ওর বাবাকে কিছু বলেছে নাকি? না, স্যার আমায় দেখা করতে বলেছিল। তো যা, কি জন্য দেখা করতে বলেছে? নিশ্চয়ই কোনো দরকার আছে। আমি যাচ্ছি। রনি, তুই রিয়াকে ওর বাসায় একটু পৌঁছে দিয়ে আয়। আরে আমি একা চলে যেতে পারবো। তোর বান্ধবী যদি না যেতে চায় তাহলে আমি কি করব? রিয়া, চলে যাও।
পারলে 2 টাকা ভাড়া দিয়ে দিও। আচ্ছা। শালা তুই যা এখান থেকে। ওকে। তারপর আমি সোজা মিতুর বাসায় চলে আসলাম। বাসার ভিতরে এসে দেখি কেউ নাই, মনে হচ্ছে মিতু এখনও বাসায় আসে নাই। তখন স্যার এসে আমায় নিজ ছাদের উপরে চলে আসলো। তুমি যা করেছো তার কোনো তুলনা হয় না। কি যে বলেন স্যার, আমার তো এটা দায়িত্ব ছিল, আর আমার থেকে বেশি মিতু ম্যাডাম করেছে। এটাও তো তোমার এই কর্মফল। তুমি আমার অহংকারী জেদি রাগী মেয়েকে দায়িত্বশীল বানিয়েছো, মানুষকে কি করে আপন করতে হয় এটা শিখিয়েছো। স্যার, আমি এমনটা কিচ্ছু করি নাই। মিতু ম্যাডাম যতই অহংকারী আর যেদি হোক না কেন, সে মন থেকে অনেক ভালো। আমি তো শুধু সে ভালোটাকে জাগিয়েছি। আমি জানতাম আমার মেয়েকে তুমি একদিন ঠিক করতে পারবে, এজন্য আমি তোমায় তার পাশেই রাখছি। কিন্তু বাবা, আর একটা সমস্যা। বলেন। আমার শত্রু এখনও আছে। সেদিন প্রথমে আমার উপর আক্রমণ, তারপর মিতুকে মারতে চাওয়া। হ্যাঁ, সেদিন তো আপনি নিজেই শুনেছেন। কিন্তু সেটা কে ছিল? আর আমি এটা ভালো করেই জানি আমার মেয়ের ওপর তাদের টার্গেট। তাই আমি চাই তুমি মিতুর সাথে থাকো। কিন্তু স্যার, মিতু আমার... আমি জানি মিতু তোমার উপর অনেক অত্যাচার করেছে, কিন্তু এখন আমার মনে হয় মিতু আগের মতো নেই। তুমি আর না করো না। আমার মেয়ে আমার জীবন, আমি ছাড়া ওর কেউ নেই, আর ও ছাড়া আমার কেউ নেই। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন। আমি জানি তুমি আমার মেয়েকে রক্ষা করতে পারবে। চেষ্টা করব। কালকে সকালে এসো। এখন মিতু নিজের রুমে আছে। জি স্যার, আমি আসি তাহলে। তারপর আমি স্যারকে বিদায় জানিয়ে সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। পরদিন সকালে খাওয়া দাওয়া করে মিতুর বাসায় চলে আসলাম। গাড়ি বের করে আমি দাঁড়িয়ে আছি, তখন মিতু আসলো। আরিয়ান, তো সরি, তুমি তো এখন আমার সাথে কথা বলবা না। গাড়িতে উঠে বসেন। আমার কথা শুনে মিতু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে গাড়িতে বসলো। আমি কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিলাম। কলেজে চলে আসলাম। মিতু তার বান্ধবীদের সাথে ভিতরে চলে গেল। এখানে আমি একা বসে আছি। হঠাৎ পিছন থেকে সজীব এসে আমার কলার ধরে কলেজের সামনে নিয়ে গেল আর আমায় মারতে লাগলো। আমি তো কিছু বুঝতেছি না। এর থেকে কলেজের সবাই হাজির হলো। সজীব, কি করছো? ছাড়ো ওকে। জানো ও কি করেছে? ও কিচ্ছু করেনি, সব আমি করেছি। তোমায় মারার হুমকি দিচ্ছে। এটা শুনে আমি সহ মিতু অবাক। কি বলছো তুমি? তাহলে শোনো এটা। আমি সেদিন মিতুকে বাঁচানোর জন্য সজীবের সাথে কথা বলছিলাম। সেরা রেকর্ড চালু করলো, কিন্তু শুধু আমার কথাগুলো শোনা যাচ্ছে, সজীবের কথাগুলো কেটে নিছে। চলেন শোনা যাক। এই সজীব বস। জি, কে বলছেন? আমি যেই বলি না কেন, তোর জিএফকে আমি টপকে দেব। কি বলছেন এসব? হ্যাঁ, ও আমায় অনেক অত্যাচার করে। আমি কেন সহ্য করি জানিস? কেন? কারণ আমি ওর পরিবারে যেতে চাই, আর তারপর তাদের মেরে পুরো সম্পত্তির মালিক আমি হতে চাই। হ্যালো হ্যালো। এটাই ছিল রেকর্ডিং, পুরোটাই বানানো। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, আমার হুবহু কণ্ঠ কপি কেমনে করলো? এটা পুরো মিথ্যা, আমি এসব বলিনি। মোবাইলের রেকর্ডিং কেমনই মিথ্যে হবে? আমি মুখে বললে তো মিতু কখনোই বিশ্বাস করতো না। ভুল ভুল ভুল, আমি অনেক বড় ভুল করেছি। আমি ওকে ভালো মনে করে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম যে তোদের মতো ছোট লোকেরা কখনো ভালোই হয় না। আমার ভালোবাসার সুযোগ নিয়ে তুই আমাদের সম্পত্তি নিতে চাস? ম্যাডাম, বিশ্বাস করেন এসব মিথ্যা। চুপ কর ছোট লোকের বাচ্চা। তোদের মতো গরিবরা টাকার জন্য সব কিছু করতে পারে। ছি ছি ছি, আমি তোর মতো বেঈমানকে বিশ্বাস করেছি, ভালোবাসতে শুরু করেছি। আমার কথা বিশ্বাস করেন? বিশ্বাস? আর তোকে? সরি, ভুল একবারই হয়, বারবার নয়। দেখলে মিতু, তুমি কত বড় ভুল করতে যাচ্ছিলে। ধন্যবাদ সজীব, আজ তুমি আমায় অনেক বড় বিপদ থেকে বাঁচালে, এই একটা বেঈমান বিশ্বাসঘাতক থেকে। অনেক সহ্য করছি, আর না। মিতু, পুলিশকে ফোন করো। ফোন করার কোনো প্রয়োজন নেই, পুলিশ এসে গেছে, সাথে আর্মিও আছে। আমি পিছনে তাকিয়ে দেখি রনি আর কমান্ড স্যারের টিম। রনি, সরি বন্ধু, এন্ট্রি মারতে একটু দেরি হলো, আর সেজন্য একটা ডাইনির হাতে থাপ্পড় খেতে হলো। মুখ সামলে কথা বলবেন। আমার মুখ সামলাবে না? তুমি বিনা অপরাধে আমার বন্ধুকে অপরাধী করছো। যেই ভুল আমি করেছিলাম সেটা দয়া করে আপনি করবেন না। ভুল আমি না, বরং এই মুহূর্তে আপনি করছেন। মানে?
মানে যাকে আপনি দোষী ভাবছেন সে দোষী না, আর যাকে আপনার বিশ্বাস করে বাহবা দিচ্ছেন সে হলো আসল দোষী। কি বলতে চান আপনি? খুব পরিষ্কার, আপনি যেই দোষে আমার বন্ধুকে দোষী বলছেন সেই দোষের আসল দোষী হচ্ছে সজীব। কি? নিজের বন্ধুকে বাঁচাতে আরেকজনের উপর দোষ চাপাচ্ছেন? জি না, সজীব সেই রেকর্ডটা শুনিয়েছে, সেটা নকল ছিল। তাহলে আসলটা কই? এই তো শুনো। তারপর আসলটা সবাইকে শোনালো। এটা যে আসল এর কোনো প্রমাণ আছে? সজীব যখন শোনালো তখন তো তার প্রমাণ চাননি, এখন আমার কাছে চাইছেন। আর এমনি তো আমি পুলিশ, প্রমাণ তো অবশ্যই থাকবে। হাবিলদার। রনির পাশ থেকে হাবিলদার কথা বলল। আমার শালাদের একটু এইদিকে আনো তো। হাবিলদার দুজন লোককে বাইরে আনলো। তোরা এখানে? দেখলেন ম্যাডাম, বন্ধুর প্রতি কত টান। বন্ধু মানে? আমি কিছু বুঝলাম না। এইসব মিথ্যে, আমায় ফাঁসানো হচ্ছে। সত্যি বলবি নাকি আমি বলবো তোর গালকে? বলছি, মিতুর সম্পত্তির ওপর আমার অনেক লোভ ছিল, সেজন্যই আমি চিন্তা করি মিতুকে আমি আমার প্রেমের জালে ফাঁসাবো। কিন্তু তখনই আরিয়ান মিতুর কাছাকাছি এসে যায়। আমার মনে হয় যদি মিতু আরিয়ানকে ভালোবেসে ফেলে তো আমার প্ল্যান মাটি হয়ে যাবে। সেজন্যই প্রথমে ওর বন্ধুদের থেকে আলাদা করি, তারপর আমি মিতুকে খারাপ মেসেজ দিয়ে আরিয়ানকে ফাঁসাই। কলেজে আমি মিতুকে ধাক্কা মেরে ফেলে আরিয়ানকে ফাঁসাই। এভাবেই অনেকবার ফাঁসিয়েছি, আর শেষ পর্যন্ত আরিয়ানকে ব্যবহার করে মিতুকে আমার প্রেমের ফাঁদে ফেলি। তারপরে বল। তারপর সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এভাবে হবে না, সেজন্যই মিতুকে মারার প্ল্যান করি। আর আরিয়ান আমার কাছে ফোন করে কথার ফাঁদে ফেলে দেয়। আমার সব প্ল্যান শুনে ফেলে আর তারপর মিতুকে বাঁচিয়ে নেয়। আমার খুব রাগ হয়, তাই মিতুর কাছ থেকে আরিয়ানকে সরানোর জন্য আমার বন্ধুদের দিয়ে আরিয়ানের হুবহু কণ্ঠ করে এইসব রেকর্ড করি। সেই রেকর্ড করিস রাস্তার এক পাশের ঘরে। তুই এখানে চলে আসিস আর তোর বন্ধুদের বলিস যেন তারা রেকর্ডিং মেসেঞ্জারে সেন্ড করে দেয়। হ্যাঁ। তখন তারা রেকর্ড করছিল। আমি সহ 5 কমান্ডো স্যার একটা কাজ করে আসছিলাম আর এটা শুনতে পাই। তুই এত বড় ধোঁকা দিলি? মিতু সজীবকে থাপ্পড় মেরে কথাটা বলল। এই জন্যই বলি, আমার পরে কেউ কমান্ডো হলে সেটা হবে আরিয়ান। স্যার, সেটা হওয়ার জন্য আমার আর কিছু নেই। হ্যাঁ, শুনলাম তোমার নামে নাকি ধর্ষণের মামলা হয়েছে। হ্যাঁ স্যার, আমি একজন ধর্ষক। না স্যার, ও ধর্ষক না। আমি ওর নামে মিথ্যা মামলা দিয়েছিলাম। তুমি জানো তুমি কত বড় অন্যায় করছো? হ্যাঁ স্যার, আর এটাও জানি যে এটার কোনো ক্ষমা নেই। আমি লোহাকে সোনা বলেছি, আর সোনাকে লোহা। কিন্তু আমি থাকতে এটা হতে দেবো না। আরিয়ান মেসান আগামী মাসের 1 তারিখ থেকে ট্রেনিং, দেরি করবে না। কিন্তু স্যার। সব ঠিক করা হয়ে গেছে, চলেই। ইয়েস স্যার। দোস্ত থাক, আমি আমার শালাদের নিয়ে যেয়ে একটু আদর যত্ন করি। তারপর সবাই চলে গেল আর মিতু আমার হাত ধরলো। প্লিজ আরিয়ান, তোমার উপর আমি অনেক অন্যায় করেছি, প্লিজ মাফ করে দাও। আপনার সাহস হয় কি করে আমার হাত ধরার? এটা থেকে কলেজের সবাই আবার হা। আমি কিচ্ছু বলবো না, কারণ আমি যখন এসব করেছি তখন তুমি চুপ ছিলে, তাই আমিও চুপ থাকবো। আমি হাত জিটকানি মেরে সেখান থেকে চলে গেলাম। আমার কাণ্ড দেখে সবাই তো হা হয়ে গেছে। আমি যে গাড়ির ভিতরে বসে গান শুনতে লাগলাম। কলেজ শেষ হওয়ার পর মিতু এসে গাড়িতে উঠে বসলো। কোনো কথা বললো না, শুধু আমার দিকে একবার তাকালো। আমিও কিছু বললাম না, গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিলাম। কিছু দূর আসার পর আমার মনে হলো মিতুকে ওভাবে মারাটা ঠিক হয়নি, তাই আমি তার দিকে তাকিয়ে দেখি ওর গালে 5টা আঙ্গুলের দাগ পড়ে গেছে। তখন হঠাৎ মিতু আমার দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? না মানে সরি। কি জন্য? থাপ্পড় মারার জন্য। আসলে আমার মারাটা ঠিক হয়নি। তুমি এত ভালো কেন? হ্যাঁ, আমি তো আবুল হয়ে গেছি। আমি তাকে থাপ্পড় মেরেছি আর এখন সে আমায় ভালো বলছে? ইয়ে মানে জি ম্যাডাম। আমি এতদিন তোমার উপর কত অত্যাচার করেছি, কত থাপ্পড় মেরেছি, তুমি চুপ করে তা সহ্য করে গেছো, আর আজ আমাকে থাপ্পড় মেরে আবার সরি বলছো? আসলে আমরা গরিব হয়ে বড় লোকের গায়ে হাত তোলা মানায় না। এসব বলে আর আমায় লজ্জা দিও না প্লিজ। তোমায় তো আমি বলেছি আমি এতদিন ভুল জেনে এসেছি, এখন তো আমি ঠিক জানতে পেরেছি, তাই প্লিজ পুরনো কথা বলে আমায় কষ্ট দিও না। এ কি বলছেন ম্যাডাম? আপনাকে কেন কষ্ট দেব?
তোমায় না আমি বলেছি আমায় ম্যাডাম বলে ডাকবে না, আমার নাম ধরে ডেকো। তা হয় না ম্যাডাম, একজন সামান্য ড্রাইভার হয়ে মালিককে কি করে নাম ধরে ডাকি? ডাকতে বলছি, ডাকবি? কিন্তু আর একটা কথা বলে দেয়, তোর নাক আজ আমি সত্যি ফাটামো। ওকে ম্যাডাম। সরি ম্যাডাম, তুক্কু, মিথু। এবার ঠিক আছে। তারপর সোজা মিতুর বাসায় চলে আসলাম। সেখান থেকে মিতুকে তার বাসায় রেখে আমি বাসায় চলে আসব। এটা ভেবে আমি গাড়ি পার্ক করে এসে দেখি মিতু ওখানেই দাঁড়িয়ে আছে। আমি জানি তুমি আমায় কখনো ক্ষমা করবে না, কারণ আজকে আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না। কিন্তু বিশ্বাস করো, ওই রেকর্ড শুনে আমি আর বলতে হবে না, ভিতরে যান। আমি তোমার ভালোবাসার যোগ্য না, তাই না? তোমায় এত ভালোবাসার পরও তুমি অবিশ্বাস করলাম। প্লিজ আপনি ভিতরে যান, স্যার আপনার জন্য অপেক্ষা করছে। প্লিজ আমায় তুমি ক্ষমা করে দাও। ভিতরে যান বলছি, প্লিজ। বাই। তারপর মিতু সেখান থেকে ভিতরে চলে গেল আর আমি সোজা বাসায় চলে আসলাম। এভাবে চলতে লাগলো দিন। আমি প্রতিদিন মিতুকে নিয়ে কলেজে যাই আসি, বিকালে প্রাইভেটে নিয়ে যাই আসি। মিতু আমার সাথে কথা বলতে চাইলেও আমি তেমন কথা বলি না, যার ফলে মিতু অনেক মন খারাপ করে দেখে। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল, তবুও আমি মিতুর সাথে ভালো করে কথা বলি না, কারণ তার উপর আমার অনেক রাগ আছে। প্রতিদিনের মতো আজকেও কলেজ থেকে মিতুকে নিয়ে এসে বাসায় রেখে আমি বাসায় চলে আসলাম। খাওয়া দাওয়া করে শুয়ে আছি, তখন রিয়া ফোন দিয়ে বলল আজকে ঘুরতে বের হতে। আসলে আমিও মিতুকে নিয়ে কলেজে আর প্রাইভেটে যাওয়া আসা করতে করতে বোরিং হয়ে গেছে, তাই আজকে বিকালে ঘুরতে বের হলাম, সঙ্গে রনিকেও নিলাম। তারপর তিনজনে মিলে অনেক আনন্দ মজা করলাম। কিন্তু এমন সময় মিতুর ফোন আসলো আর আমায় জিজ্ঞেস করলো আমি পার্কে কি করছি। আমি তো অবাক হলাম, মিতু কেমন জানলো আমি পার্কে আছি। তখন মিতু বলল ওর বান্ধবী নাকি আমায় দেখেছে। তারপর আর কি অনেক রাগারাগি চেঁচামেচি করে ফোন কেটে দিল। কিন্তু আজ এত সহজে থেমে গেল কেন বুঝলাম না। তো যাই হোক, আমরা আবার আনন্দ মজা করতে লাগলাম। এমন সময় আমার ফোন বেজে উঠলো। ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি ওখানে একটা নাম্বার। হ্যালো, কে বলছেন? সেটা পরে জানবি, আগে তোর। কি? তোর মাকে বাঁচা। কি? হ্যাঁ, ঠিক শুনেছিস। আমার আম্মুর কি হয়েছে? তোর মাকে আমরা তুলে আনছি। কেন? আমার আম্মু তোদের কি ক্ষতি করেছে? তোর মা কিছু করেনি, করেছিস তো তুই। আমার ভাইকে তুই মেরেছিস, আমার বড়লোক হওয়ার স্বপ্ন ভেঙেছিস, সোনার ডিম পাড়া হাঁস কেড়ে নিয়েছিস তুই। কে তুই? বললাম তো, পরে জানলেও হবে। আমি তোকে ছাড়বো না। আজ পর্যন্ত তুই আমার সব প্ল্যানে পানি ঢেলে দিচ্ছিস। প্রথমে আমার বড়লোক হওয়ার স্বপ্ন, এরপর মিতুর বাবাকে আক্রমণ, সেটাও পানি। তারপর যখন মিতুর কোম্পানি নষ্ট করার জন্য প্ল্যান করলাম, সেটা তো তুই পানি ঢেলে দিলি। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না। তারপর তোর মাকে মারার অনেক চেষ্টা করেছি, কিন্তু একবারও সফল হয়নি। ছাদ থেকে বন্দুক টার্গেট করে মারতে চাইলাম, কিন্তু হঠাৎ তোর মা হারিয়ে গেল। তারপরেও আমি হাল ছাড়িনি। এরপর গাড়ি দিয়ে ধাক্কা দিলাম, কিন্তু কোথায় থেকে যে মিতু মেয়েটা এসে বাঁচিয়ে নিল। কিন্তু এবার আর বাঁচবে না। তুই হাসছিস কেন? এতদিন যখন মারতে পারিস তাহলে আজও পারবি না? পারবো। আজ কে বাঁচাতে আসবে তোর মাকে? আল্লাহই বাঁচাবে, আর তার উসিলা হয়ে আমি যাব। অপেক্ষায় রইলাম। তারপর ফোন কেটে গেল। কিরে, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কেন? আম্মুকে কারাজন্য কিডন্যাপ করেছে। বলিস কি? হ্যাঁ দোস্ত, আর আমার অনেক বড় ভুল হয়েছে। কি ভুল? আম্মুকে মৃত্যু ধাক্কা মারেনি, যে লোক আম্মুকে কিডন্যাপ করেছে তারাই দিচ্ছে। এখন কি করবি? সবার আগে এটা জানতে হবে আম্মুকে তারা কোথায় রাখছে। আচ্ছা রনি, মনে হচ্ছে এই কিডন্যাপার আমায় খুব ভালো করে চেনে। এটা নয় তো যে এই কিডন্যাপার আর কেউ না, সজীব? এটা কি করে সম্ভব? সজীব তো জেলে আছে। তবুও আমার মন মানছে না, তুই এক্ষুনি খবর নে। আচ্ছা। তখন রনি থানায় ফোন করে কথা বলল। কিরে, কি বলল? তোর সন্দেহ সত্যি, সজীব আজ জেল থেকে বেরিয়ে গেছে। কি? হ্যাঁ, আজকে কোনো উকিল এসে ওকে ছাড়িয়ে নিয়ে গেছে। তার মানে এতদিন জেলের ভিতর থেকে কিছু করতে পারেনি বলে এখন প্রতিশোধ নিচ্ছে? আমি আবার ওই নাম্বারে ফোন দিলাম। হ্যালো ডিয়ার। আমি জানি তুই সজীব,
তাই বলছি ভালো হবে না কিন্তু। শুনেছিলাম তুই নাকি আর্মি হবি, তোর তো ভালোই বুদ্ধি আছে। তোর শত্রুতা আমার সাথে, এর মধ্যে আমার আম্মুকে কেন টানলি? ছোটবেলায় শুনেছিলাম কান টানলে নাকি মাথা আসে, সেই কথাটা আজ কাজে লাগালাম। আমার আম্মুকে ছেড়ে দে বলছি। ছেড়ে দেব, তবে তার বিনিময়ে আমায় কিছু দিতে হবে। কী চাস তুই? বেশি কিছু না, তোর মিতু ম্যাডামকে আমার হাতে দিবি, আমি তোর মাকে দিয়ে দেব। আমি রাজি, বল কোথায় আসতে হবে? এত জলদি? নো প্রবলেম, আমি তোকে ফোনে সব বলে দেব। ওকে। তারপর ফোন কেটে গেল। রিয়া, তুমি এক্ষুনি মিতুকে ফোন করো আর ওর সাথে দেখা করতে চাও। ওকে। তারপর রিয়া মিতুর কাছে ফোন দিল আর মিতুর সাথে কথা বলল। মিতু এখন কলেজে বটগাছের নিচে বসে আছে। ওকে চলো, আর রনি তুইও চল। তারপর তিনজনে কলেজে চলে গেলাম। আমার দিকে মিতু রেখে গেল। কি রে কুত্তা, বউকে নিয়ে ঘোরা বাদ দিয়ে এখানে কি করছিস? মিতু, আমার অনেক বড় ভুল হয়েছে, আমায় মাফ করে দাও। কি ব্যাপার বলো তো, হঠাৎ মাপ কেন চাইছো? বিনা কারণে আমি তোমায় ওই দিন অপমান করছি। আমি জানতে পারছি তুমি আমার আম্মুকে ধাক্কা মারোনি। আমাকে তো তুই ভালোই বাসিস না, সেজন্য আমার কথাও বিশ্বাস হয় না। প্লিজ আমায় মাফ করো। করতে পারি, তবে আই লাভ ইউ বল। মিতু, মজা করার সময় নেই এখন। কেন, কি হয়েছে? সজীব আমার আম্মুকে কিডন্যাপ করেছে। কি? হ্যাঁ। কিন্তু ও তো জেলের ভিতর। আজকে বেরিয়েছে। কি চাই ও? তোমাকে চাই। ও বলেছে তোমাকে ওর হাতে দিলে ও আম্মুকে ছেড়ে দিবে। তাহলে তাই করো। মিতু? হ্যাঁ রিয়া, আরিয়ানকে তো ভালোবেসে পেলাম না, আর সব সময় আমার জন্য কষ্ট পেয়েছে, তাই আমি আজ আমার জীবন দিয়ে ওর মুখে হাসি ফোটাতে চাই। ওকে চলো। আরিয়ান, আরেকবার ভেবে দেখ। আমার বাবার সময় নেই। আমরা তো অন্য উপায় বের করতে পারি। আর কোনো উপায় নেই। তাই বলে কি একজনকে বিপদে ফেলে তুই? আমার কাছে একটা প্ল্যান আছে। কি? তারপর আমি সবাইকে আমার প্ল্যান বললাম। ওকে, আমরা তোর পাশে আছি। চলো। তারপর একটা বাইক নিয়ে আমি আর মিতু চলে গেলাম। রাস্তায় এসে সজীব ফোন দিল। হ্যাঁ বল। মিতুকে আনছিস তো? হ্যাঁ আমি আছি, তুমি প্লিজ আন্টি কিছু করিও না। ওকে জানেমান, তুমি চলে এসো। বল কোথায় যেতে হবে? সোজা বড় বাজারে চলে আয়, এরপর বড় মার্কেটের ভেতরে যেয়ে মাঝখানে মিতুকে ছেড়ে চলে আয়। ওকে। কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না, আমার লোক চারিদিকে থাকবে, আমি জানতে পারলে তোর মা। না না, আমার আম্মুর কিছু করিস না। তাড়াতাড়ি যা, দৌড়া। আমি ফোন কেটে দিলাম আর স্পিড বাড়ালাম। সজীবের কথা মতো মার্কেটে মিতুকে রেখে চলে এলাম। তখনই সজীবের ফোন। ধন্যবাদ। আম্মু কোথায়? বাইরে যেয়ে দেখ, নম্বর প্লেট ছাড়া একটা গাড়ি আছে, সেটায় তোর মা আছে। আমি দৌড়ে যেয়ে দেখি আম্মু। আম্মু তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা। এবার আমার খেলা শুরু। আমি ব্লুটুথ হেডফোন পরে নিলাম। হ্যালো রিয়া। বলো। কোথায় আছো? মার্কেটের পেছনে। যা বলছি তা করছো তো? হুম। তাড়াতাড়ি মার্কেটের সামনে এসো। ওকে। একটু পর রিয়া গাড়ি নিয়ে চলে এলো। রিয়া, তুমি আম্মুকে নিয়ে চলে যাও। ওকে। আম্মু একটু কাজ আছে, তুমি রিয়ার সাথে চলে যাও। ওকে। তারপর রিয়া আম্মুকে নিয়ে চলে গেল। এবার আমি মিতুর সাথে কানেক্ট করলাম। হ্যাঁ বলো। তুমি এখন কোথায়? তোমার কথা মতো আমি হাঁটছি। তোমার পিছনে কি কয়েকজন লোক আছে? সবাই তো আমার দিকে এগিয়ে আসতেছে। তুমি ভয় পেও না, ওরা তুমি এখন ধরবে না, কারণ সরিয়ে ভালো করে জানে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আর তাই তুমি দূরে ফাঁকা জায়গায় না যাওয়ার অবধি তোমায় ধরবে না। কচু, জীবনও আমি বোরকা পরিনি, আর আজ কেন পড়তে বললে? বোরকা না পড়লে তুমি আর বাঁচবে না। কেন? আমার কথা মন দিয়ে শোনো। আচ্ছা বলো। এখন রাত হয়ে গেছে, আর এখন এখানকার মেয়েরা বোরকা পরে শপিং করতে আসবে। অলরেডি আসতে লেগে গেছে। গুড। এখন দেখো অনেকজন মহিলা একসাথে আসে কিনা। আসছে, কিন্তু ওদের মুখ তো ঢাকা। তোমার বোরকার পকেটে দেখো মুখ বাটা কাপড় আছে। পেয়েছি। ওরা আসা মাত্রই মুখ ডেকে ওদের সাথে মিশে যাবে। ওকে। তারপর দেখবা সামনে একটা গাড়িতে লাল কাপড় বাঁধা আছে, ওটাতে যেয়ে বসবা। ওকে। তারপর আমি ফোন কাটলাম আর রনির কাছে ফোন দিলাম। বল দোস্ত। আমি যা যা বলেছি মনে আছে তো? কিন্তু দোস্ত, এত কিছু করার কি দরকার? সোজা যে ওকে মেরে তোর মাকে নিয়ে আসলেই তো হতো।
সজীব এত কিছু করতে পারে না, নিশ্চয়ই ওর পেছনে কারো হাত আছে, আর সেটা জানার জন্যই এসব। ও তুই তোর কাজে লেগে যা, মিতু এতক্ষণে পৌঁছে গেছে। আমি ফোন কেটে দিলাম আর রনির দিকে এগিয়ে আসলাম। এসো তো আমি অবাক, মিতু এদিক ওদিক শুধু দেখাচ্ছে। এমন করলে তো ওরা চেনে যাবে। মিতু এমন করিও না। কে শুনে কার কথা? মিতু একদম চোরের মতো আচরণ করতেছে। আর সজীবের লোকেরা চিনে ফেললো, সাথে সাথে তুলে নিয়ে চলে গেল। আমিও তারপর পিছন পিছন চলে গেলাম। ওদের পিছু করে যেতে যেতে একটা পাহাড়ের গুহায় পৌঁছালাম। মিতুকে নিয়ে ওরা ভিতরে চলে গেল, আমিও চলে গেলাম। এ কি, এ তো কাঞ্চন। এটা কী করে হতে পারে? কাঞ্চনকে তো এনকাউন্টার করেছে। আমি এবার ওদের সামনে গেলাম। আরে তুই, আমি জানতাম তুই এত সহজে হাল ছাড়বি না। কাঞ্চন কি করে বেঁচে থাকতে পারে? কাঞ্চন কে? তোর পাশে এটা। তুই কাঞ্চনকে কেমনে চিনস? আমি নিজ হাতে তাকে দৌড়িয়ে দিছি। তোকে কতদিন ধরে আমি খুঁজে বেড়াচ্ছি। কিন্তু তুই বাঁচলি কেমনে? আমি কাঞ্চন না, ওর যমজ ভাই সুজন। ও, তোর সাহস কি করে হলো এখানে আসার? আমার সাহস দেখতে চাস না, অবাক হবি। আজ তোকে আর বাঁচতে দিব না, তুই আমার ভাইকে মেরেছিস। বাস আমার সব আল্লাহর হাতে। তোর ভাই অপরাধ করেছে, তাই তার শাস্তি পেয়েছে। কিন্তু এখন তোর মরণ আমাদের হাতে। তখন রিয়ার ফোন। জীবনের শেষ ফোনটা ধর। এই ফোন হতেও পারে তোর বাছা মরণ। তুই আমাদের শেষ করবি তুই? হা হা হা। হ্যাঁ রিয়া, মিতু ঠিক আছে তো? আমার কাছেই আছে। ওকে, আমরা আসতেছি। ফোন কাটলাম। এই এই কি বললি তুই? মিতু ঠিক আছে কিনা শুনলাম। কিন্তু তোর মিতু তো আমাদের কাছে। রনি দোস্ত, তখনই রনি বোরকাটা খুলে ফেললো। কি হচ্ছে এসব? তাহলে শোন, যখন মিতু বোরকা পরা মেয়েদের সাথে মিশে যায়, তখন রনি বোরকা পরে ওদের ভিতর ঢুকে যায়। আর মিতু যে রিয়ার গাড়িতে করে বাসায় চলে যায়। এখন তোদের এই ছেলেদের বোকা বানানোর জন্য রনি এদিক ওদিক তাকাতেই থাকলো, আর আমি দূর থেকে ভয় পাওয়ার অভিনয় করি। আর এটা দেখে তো তোর চেলারা আমায় তুলে নিয়ে আসে। এই এই তোরা যতই চালাকি করিস না কেন, এখন আমাদের এখান থেকে বেরিয়ে যেতে পারবি না। বেরিয়ে যাওয়ার জন্যই আমরা এসেছি। এই তোরা কি দেখছিস? এই দুজনকে মেরে ফেল। সজীবের সব ছেলেরা দৌড়ে আসছিল। হঠাৎ গুলির আওয়াজ আসলো। থাম থাম, মারামারি করার একদম মোড নাই। কেন মরতে চাস? ওরা মরবে না, মরবি তো তুই। কমান্ডো স্যার। জি বস, বলছিলাম না আমার সাহস দেখতে চাস না? কিন্তু এদের কে খবর দিল? স্যার এসে যখন গেছেন তাহলে ফোনটা কেটে দিই, অনেক টাকা চলে গেছে। ওকে মাই বয়। তার মানে তুই? হ্যাঁ, আমি অফিসে ফোন করি আর স্যারকে লাইনেই থাকতে বলি, তারপর আমি ভিতরে আসি। কিছু বুঝলি? তোকে আজ আমি পকেট থেকে গান বের করে মারতে লাগলাম। তখনই রনি সজীবের হাতে গুলি করলো। স্যার, একে আমরা অ্যারেস্ট করলেও কোনো লাভ নেই, কদিন পর আবার বেরিয়ে আসে, সাথে এই জঙ্গলি ভুটটাও। এদের আমাদের হাতে দাও, আমরা দেখে নেব। তারপর কমান্ডো স্যার তাদের নিয়ে যেতে বলল। কয়েকজন আর্মি এসে দুজনকে নিয়ে গেল, আর রনি থানায় ফোন করে আসতে বলল। সজীবের সব ছেলেদের নিয়ে হাজতে পড়ল। আরিয়ান। জি স্যার। আগামী সপ্তাহে ট্রেনিং, তুমি বৃহস্পতিবারই চলে এসো। ওকে স্যার। তারপর সেখান থেকে বাসায় আসলাম। নিতু ফোনের উপর ফোন দিতেই আছে। কি রে, কার ফোন? কার আবার? আমার জমে। তা ধরছিস না কেন? দলে আবার শুরু করবে বকাবকি। জানিস, মিতু তোকে সত্যিই ভালোবাসে। ভালোবাসা নাকি চাই? আচ্ছা, পরীক্ষা করা যাক। কেমনে? তুই ফোন ধরবি না, বাসায় যাওয়ার পর আমি ধরবো, আর কান্না কান্না কণ্ঠে বলবো। তারপর? আরে পাগল, তখন ও ভাববে তোর কিছু একটা হয়েছে। ও যদি তোকে ভালোবাসে তাহলে সঙ্গে সঙ্গে দৌড়ে আসবে আর কান্না করতে করতে তোকে জড়িয়ে ধরবে। বাপরে বাপ, যদি ও জানতে পারে এসব নাটক ছিল তাহলে আমার 14টা বাজিয়ে ছাড়বে। আরে জানবে না, তুই বলবি তেমন কোনো কিছুই হয়নি, শুধু একটু ব্যথা পাইছি। এসব কিচ্ছু হবে না। হবে হবে, তাহলে স্টার্ট। তারপর প্ল্যান অনুযায়ী বাসায় চলে আসলাম, আর রনি ফোন ধরলো। শালা স্পিকারে দে। চুপ কর। হ্যালো আরিয়ান। হ্যালো, কে বলছেন? আপনি কে? আর আরিয়ান কই? আমি ওর বন্ধু রনি। সে কোথায়? তার অবস্থা খুব খারাপ। বলেন কি? কি হয়েছে ওর? অনেক কিছু। আপনারা এখন কোথায় আছেন? আরিয়ানের বাসায়।
ওকে। হ্যালো হ্যালো। কি হলো? ফোন কেটে দিল, তার মানে কাজ হবে হয়তো। একটু পর গাড়ির আওয়াজ আসলো আর মিতু দৌড়ে আসলো। আমি মিতুকে দেখে তো অবাক। মিতু এসে আমার জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরে ম্যাডাম, কি করছেন? চুপ, আমি কতবার ফোন দিছি দেখিসনি? হ্যাঁ না, মানে না, ফোন আমার কাছে ছিল না। তুই ঠিক আছিস তো? একদম, মানে একটু আঘাত লাগছে। তুই জানিস তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল। হয়েছে, এবার ছাড়েন। চুপ করতে বলছি না তোকে? আরে আম্মুরা দেখছে তো। এবার মিতু আমার ছেড়ে একটু দূরে দাঁড়ালো। দেখলি দোস্ত, আমি যা বলি সত্যি বলি। চুপ হারামি, আমায় মার খাওয়াবে নাকি? সেটা বলতে। না না, এমন করিস না। জানেন মিতু, আপনাকে টেনশনে ফেলার জন্য আরেন এসব নাটক করছে। কি? না 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 ম্যাডাম, আমি কিছু করিনি। তোর আজ আমি 12টা বাজাবো। আম্মু বাঁচাও। আমি দৌড়ে ভিতরে চলে গেলাম, সাথে মিতুও গেল। আমি ভাবছি হয়তো মিতু আসবে না, তাই আমি আমার রুমে যেয়ে হাঁপাচ্ছি। তখন কোথা থেকে রাক্ষসীটা এসে আমায় দেওয়ালের সাথে টেসে ধরলো। ম্যাডাম। চুপ, একদম চুপ। আমার ছাড়েন। তুই জানিস না তোর কিছু হলে আমি বাঁচবো না? হুম, জানি। তাহলে কেন এমন করিস? আর করবো না, সরি। এবার আমার ছাড়েন। এত তারা কিসের রে? ওই রিয়া ডাইনির কাছে যাবি নাকি? যাব। কি বললি তুই? আরেকবার বল। না না, কিছু না। আম্মু। কই আম্মু? আম্মুর কথা শুনে মিতু আমার থেকে দূরে চলে গেল, আর এই সুযোগ আমি পালালাম। কুত্তা বাদর, তোকে আমি পরে বুঝাবো নি। আমি দৌড়ে বাইরে আসলাম। কি রে, প্রেম করা হলো? লাথি খাবি। আম্মু কই? কি জানি, আন্টি কোথায় যেন গেল। আরিয়ান বাবু। বাপরে, এসে গেছে। তখন আম্মু আসলো। আজ সবাই আমাদের এখানে খাওয়া দাওয়া করবে। আম্মু, আমি আপনার ছেলে। আম্মু ঠিক আছে, তুমি রান্না করতে যাও। আম্মু, আমিও যাব। হ্যাঁ, তুমি কোথায় যাবে? কেন? রান্না করতে। রান্না করবে আবার তুমি? আয় কুত্তা আয়, তুই হাসছিস কেন? জীবনে রান্না করে গেছো? তো কি বলতে চাস? এই আরিয়ান, তুই আমার মেয়েটাকে নিয়ে এমন ঠাট্টা করিস কেন? চলো মা, তুমিই আজ রান্না করবে। তো দোষ, চল আজ আমরা অন্য কোথাও খাই। আম্মু, আপনার ছেলেকে কিন্তু এবার আমি। আরিয়ান, চুপ করবি? ওকে। কুত্তা, তোকে আজ দেখিয়ে দিব আমার হাতের রান্না কত সুন্দর। আচ্ছা। তারপর আম্মু আর মিতু রান্নাঘরে রান্না করতে গেল, আর আমরা সেখানে বসে রইলাম। আমার দিকে তাকিয়ে মিতু বলল, আম্মু জানেন আপনার ছেলে একজনকে ভালোবাসে। না না আম্মু, মিথ্যা। আর এই যে ম্যাডাম, আপনি আমার আম্মুকে আম্মু ডাকলেন কেন? ওর মা নেই, সেজন্য আমি বলেছি আম্মু ডাকতে। তুমি জানো না আম্মু এই মেয়ের অন্য মতলব আছে। দেখেছেন আম্মু, আমার মা নেই বলে কেউ আমায় দেখতেই পারে না। একথা বলে মিতু শুরু করে দিল আন্তর্জাতিক কান্না। কাঁদিস না মা, কাঁদিস না। ডং। তুই চুপ কর, যা এখান থেকে। না আম্মু, ওকে যেতে দিও না, ও খুব খারাপ। আমি জানি ও কোথায় যাবে। যাবই তো, তাতে আপনার কি? আমি তোর কে হই? ম্যাডাম। এখন বেশি কথা না বলে এখানে বসে থাক। কি আর করার, ইচ্ছা না থাকার পরেও বসে থাকতে হলো। আর রনি অফিসে চলে গেল। আমি বসে থাকতেই তা হাঁপিয়ে গেলাম। আর ভালো লাগে না, সালা টাচফোনও নাই যে একটু গেম খেলবো। তাই দাঁড়ালাম। তখনই ডাক। ওই ওই, কই যাস? বিয়ে করতে। কি বললি? তো কি বলবো, কখন থেকে বসে আছি, মাথা। এদিকে আয়। বলো। গাড়িতে আমার ফোন আছে, যা গেম খেল। কি মেরে বাবা, এত কিছুর পরও ছাড়ছে না। গাড়ি থেকে ফোন নিয়ে রুমে চলে গেলাম। ফোনের দিকে তাকিয়ে তো আমি অবাক, স্ক্রিনে আমার পিক। মেয়েটা কি সত্যি আমায় ভালোবাসে? এবার গ্যালারিতে গেলাম। অনুমতি ছাড়া কারো গ্যালারিতে ঢুকা ঠিক না, তবুও ঢুকে পড়লাম। গ্যালারিতে আমার কিছু ফটো, কিন্তু আমার ফটো কেমনে পেল? আমার তো ফটো তুলোই নেই। এরপর হঠাৎ মিতুর ফটো আমার চোখে পড়লো, সঙ্গে সঙ্গে আমার চোখ আটকে গেল। মানতে হবে মিতু হাজারে একটা। সুন্দর টানা টানা চোখ, মিষ্টি ভরা ঠোঁট, ঠোঁটের নিচে কালো তেল, যেটা সবারই ক্রাশ। তবে আমিও ক্রাশ খেলাম। তখনই মিতু হাও করে উঠল। আমি তো ঘাবড়ে যাই, আর আমার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। হাসছো কেন? তুমি এত ভীতু? মুঠো না। কার্পিক দেখছো? ও আমার? জি আপনার। ভালো, দেখো।
তারপর মিতু লবণ নিয়ে চলে গেল, তার মানে লবণ নিতে আসছিল। আমি সে আবার আগের অবস্থায় ফিরে গেলাম। মিতুর ফটো দেখতে দেখতে ঘুম চলে আসলো, সেজন্য গান জড়িয়ে ঘুমে গেলাম। গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে গোসল করতে গেলাম, তারপর গোসল করে নামাজ পড়লাম। আরিয়ান, রনিকে ডাক। তারপর আমি রনির কাছে ফোন দিলাম। কে রে, তুই কোথায়? অফিসে। তাড়াতাড়ি চলে আয়। আসতেছি। তারপর সবাই মিলে খেতে বসলাম। আমি একটা চেয়ারে বসলাম। মিতু, তুমিও বসো। না, আমি আর আমার আম্মু পরে খাবো, তোমরা খাও। তখন রনি আর রিয়া আসলো। আরে রিয়া, তুমি? রেখা থেকে মিতুর মুখ একদম পেতনির মতো। আমাকে ছেড়ে একা একা খেতে পারবে? তা কি পারা যায় বলো? একবারও ডাকলে না? এসো, এখানে বসো। রিয়া আমার পাশে বসবে। এমন সময় মিতু দৌড়ে এসে বসে পড়লো। ওই, তুমি নাকি এখন খাবে না? এখন খাবো, হি। তারপর রিয়া অন্য চেয়ারে বসলো। তা দুজনে কোথায় দেখা হলো? ওর সাথে আমি অফিসে ছিলাম। বিয়ে না হতি অফিসে? বিয়ে? কার বিয়ে? আমার আর আরিয়ানের। দেখো, ভালো হবে না কিন্তু। ওর দিকে ভুল করেও নজর দিবি না। দিলে কি হবে? ওর গায়ে তো আর তোর নাম লেখা নেই। লেখা না থাকলো আমার, শুধু আমার। আরে পাগলি মেয়ে, রিয়ার বিয়ে রনির সাথে অনেক আগে থেকেই ঠিক করা আছে। রনি ভাইয়া আপনার বউকে সামলাতে পারে না, অন্যের জিনিসের উপর নজর দেয়। না গো ভাবি, আমার বউ আমি সামলাতে পারি না। না পারলে ফেলে দেন। ও ফেলে দিলে আমি তোরটাকে ধরবো। না ভাইয়া, ভুল করেও ফেলবেন না, শক্ত করে ধরে রাখুন। ওকে। কি হচ্ছে এসব? মাথা। তোর বউকে তুই সামলা। দেখ, ভালো হচ্ছে না, আমার কোনো বউ নেই। আচ্ছা, বাদ দে। খাবার সময় এত কথা বলতে নেই, খাবার সময় এত কথা বলতে হয় না। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করতে লাগলাম। তখনই আমার ফোন বেজে উঠলো। আমি ফোন হাতে নিয়ে দেখি মিতুর বাবার ফোন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমরা কোথায়? স্যার, আমরা আমাদের বাসায়। মিতুও আছে নাকি? হ্যাঁ স্যার। কি করছো? খাওয়া দাওয়া করছি। এই নেন, কথা বলেন। আমি ফোনটা মিতুকে দিলাম। মিতু ওর বাবার সাথে কথা বলল, তারপর ফোন কেটে দিল। আবার খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে এসে বসে আছি। একটু রিয়া আসলো আর আমার পাশে বসলো। আমি আর রিয়া কথা বলছিলাম, এমন সময় মিতু চলে আসলো আর এসে শুরু করে দেয়, আমি কেন রিয়ার সাথে বসে আছি, কেন ওর সাথে কথা বলছি। এসব শুনে আমার অনেক রাগ উঠে গেল। কোনো কথা না ভেবে সোজা বলতে লাগলাম, এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, তখন থেকে তোমার ফালতু কথা শুনে যাচ্ছি। কি মনে করেন? হ্যাঁ, আমি আপনার ড্রাইভার বলে কি আপনার ইচ্ছা মতো চলতে হবে? আরে আরিয়ান, থামো। কি থামবো? আমার ইচ্ছা বলে কি কোনো কথা নেই? ড্রাইভার বলে কি আমার কিচ্ছু নেই? কোনো মেয়ের সাথে কথা বলতে দিবা না, কারোর সাথে ঘুরতে দিবা না, কারোর সাথে ফোনে কথা বলতে দিবা না। মৃদু কিচ্ছু বলছে না, শুধু শুনতেছে। হঠাৎ পেছনে ঘুরে চলে গেল। আরিয়ান, ও তোমায় ভালোবাসে আর এই জন্য এসব করতে দেয় না। না, তুমি জানো না আমার উপর প্রতিশোধ নিচ্ছে। কি চাচা বলছো? মিতু সত্যি সত্যি তোমায় ভালোবাসে। আমি তোকে রাগানোর জন্য তোমার সাথে থাকি, কিন্তু এখন যে মেয়েটা কোথায় গেল কে জানে। যেখানে যাবে যাক, ওর এসবে আমি বিরক্ত হয়ে গেছি। বড়লোক হয়েছে বলে কি এত অহংকার? ভালোবাসা নিয়ে খেলা করছে ও। এসব বাদ দাও, ওকে খুঁজে বের করো, চলো। আমার খুব রাগ হয়েছিল, সেজন্য যা তা বলে ফেলছি। কিন্তু এখন খুঁজে না বের করলে স্যারকে কী জবাব দেব? তাই খুঁজতে বের হলাম। অনেক খোঁজাখুঁজির পর দেখলাম মিতু পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে যেয়ে বললাম, সরি মিতু। তোমায় আমি ড্রাইভার ভাবি না, তোমায় আমি আমার সারা জীবনের সঙ্গী ভাবি। আর তার জন্য এসব করতে না করি, কারণ আমি জানি তুমি আমায় ভালোবাসো না। আর এটাও জানি একদিন ঠিক আমার ভালোবাসা বুঝবে। কিন্তু এর মধ্যে তুমি যদি অন্য কারো মায়া পড়ে যাও, তখন আমার কি হবে? আমি বেঁচে থেকেও মরে যাব। এই ভয়ে আমি তোমায় মেয়েদের থেকে দূরে থাকতে বলি। আমি তোমায় আর কতবার বলবো, আমি তোমায় ভালোবাসি না। আমি তোমায় আগেও বলেছিলাম তোমার আর আমার মিল হবে না, কারণ তুমি কদিন আগে অন্যরকম, কদিন পর অন্যরকম। আবার করি আমাকে অবিশ্বাস করে আগের জায়গায় ছুঁড়ে ফেলে দেবে। আমি মানছি সেদিন আমার ভুল হয়েছে। তুমি যেমন তোমার মাকে ভালোবাসো, ঠিক তেমনি আমিও আমার বাবাকে সব থেকে বেশি ভালোবাসি। তার কোনো ক্ষতি হওয়ার কথা শুনলে আমি ঠিক থাকতে পারি না। হ্যাঁ আমি জানি, কিন্তু তবুও আমি তোমায় ভালোবাসি না। জানি আমার শর্ত অনুযায়ী আজ 1 মাসের শেষ দিন। জানি তুমি এই 1 মাসে আমায় একটুও ভালোবাসোনি। আমি তোমায় কথা দিয়েছিলাম আজকের দিনে তুমি যা বলবে আমি তাই মেনে নেব। আর আমি জানি তুমি না উত্তর দেবে।
আমি কোনো কথা বললাম না, উল্টোর দিকে তাকিয়ে রইলাম। তোমায় আমি এতটা ভালোবাসি যে আমার সবটুকু তোমায় দিয়ে দিয়েছি। এখন প্রাণটা ছাড়া আর কিচ্ছু নেই। তোমাকে না পেলে এটা রেখে কি হবে? আমি আর কথা বললাম না। হঠাৎ দপাস করে শব্দ হলো। পিছনে তাকিয়ে দেখি মিতু পানিতে ডুবে যাচ্ছে, মানে ডুবে যাওয়ার অভিনয় করছে। কি ভাবছো তুমি অভিনয় করবে আর আমি তোমায় ভালোবাসবো? তখন রিয়া আসলো। মিতু কই? আর তুমি হাসছো কেন? এই তো পানিতে। মেয়েরা যে এত অভিনয় জানে সেটা আগে জানতাম না। কি বলছো? ডুবে যাওয়ার অভিনয় করছে। আল্লাহ রে, ওই পাগল। হ্যাঁ, মিতু সাঁতার জানে না। কি বলছো? হ্যাঁ, ও সাঁতার জানে না, ও তো পুকুর দেখেই ভয় করে। আমি আর দেরি না করে ঝাঁপ দিলাম। মিতু হাত বাড়াতে বাড়াতে অনেক দূর চলে গেছে। আমি ওর কাছে যেতে না যেতে ওর নিঃশ্বাস শেষ, তলিয়ে যেতে লাগলো। আমি আরও জোরে যে ডুব মেরে ওকে ধরলাম। ওকে ধরে তাড়াতাড়ি উপরে চলে আসলাম। তারপর মিতুকে পাড়ে শুয়ে দিলাম। মিতু, এই মিতু, মিতু যখন। না, মিতুর কোনো আওয়াজ নেই। রিয়া অনেক ডাকাডাকি করলো কিন্তু মিতু কথা বলল না। আমার তো বইয়ের জীবন হাতে চলে এলো। কি করবো কিচ্ছু বুঝতে পারলাম না। অনেক চেষ্টা করার পর মিতু চোখ খুললো। ওই, এটা কি করতে গেছিলে? হ্যাঁ, তোমায় ছাড়া তো আমি বাঁচবই না। দেখো তোমাকে আমিও ভালোবাসি, কিন্তু কিন্তু কি? আমার জীবন অন্যরকম। আমি যে রাস্তায় পা বাড়িয়েছি সেখানে আমার জীবন মরণের খেলা হবে। আর তাই আমার এই অল্প কিছু সময়ে তোমাকে জড়াতে চাই না। তুমি আমায় ভুলে যাও। যখন জানতাম না তুমি আমায় ভালোবাসো তখন তো তোমার জন্য পাগল ছিলাম। এখন তো জেনে গেছি তুমি আমায় ভালোবাসো। এখন কি করে তোমায় ভুলবো বলো? বোঝার চেষ্টা করো মিতু। আর্মিতে যারা থাকে তাদের জীবনের কোনো নিশ্চয়তা থাকে না। তাই বলে কি তারা সংসার করবে না? তারা কি কাউকে ভালোবাসে না? কথা ওঠে না। কালকে থেকে আমার নতুন জীবন শুরু হবে। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি বেঁচে থেকেও মরে যাবে, আর এটা আমি কিছুতেই মানতে পারবো না। তুমি শুধু আমায় এতটাই ভালোবেসে যেও। আমার আর কিচ্ছু চাই না। দেখো, বোঝার চেষ্টা করো, ভালো করে চিন্তা করো। তোমরা অনেক বড় লোক আর আমরা অনেক গরিব। একবেলা খেলে আরেকবেলা খেতে পারবো কিনা সেটার কোনো গ্যারান্টি থাকে না। তুমি যেভাবে বেঁচে থাকবে আমি সেইভাবে বেঁচে থাকবো। যখন তোমায় ভালোবেসেছি তখন থেকে দুনিয়ার সব কিছু ভুলে গিয়েছি, শুধু তোমায় মনে রেখেছি। এসব তুমি আবেগের ঠেলায় বলছো। কদিন আমি দূরে থাকলে এসব কিচ্ছু থাকবে না। জানি না আবেগে বলছি নাকি কিসে, শুধু এইটুকু আমি জানি তোমাকে ছাড়া আমি অন্য কিছু ভাবার কথা চিন্তাই করতে পারি না। আর রইল দূরত্ব কখনো ভালোবাসা কমাতে পারে না। ভালোবাসা কমে অবিশ্বাসের কারণে। তুমি আমার প্রতি বিশ্বাস রেখো, জীবন দিয়ে দিব, তবুও তোমার এই মৃত্যু অন্য কারো হবে না। দেখো, এসব বলে কোনো লাভ নেই। কালকে আমি চলে যাব। কালকে থেকে আমার ট্রেনিং শুরু, আর তাই আমি তোমায় নিয়ে আর কিছু ভাবতে চাই না। সরি। আমি মানা করব না, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবা, তোমার জন্য এই পাগলি মৃত্যু সারা জীবন অপেক্ষা করতে রাজি। তোমার ফিরে আসার অপেক্ষায় থাকবো। এসব বাদ দিয়ে বাসায় চলো। ভিজে গায়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। তারপর আমরা বাসায় চলে আসলাম। মিতু আমার রুমে যেয়ে কাপড় চেঞ্জ করে নাও। মিতু চলে গেল। আমি বাইরে থেকে টেবিলে বসে পড়লাম। রিয়া, এখানে বসো। কি ভাবছো? মিতু খুব ভালো মেয়ে, তোমার খুব যত্ন রাখবে। দেখো, আমি ওকে কষ্ট পেতে দিতে চাই না। কি বলছো এসব? আর্মিতে গেলে যে মানুষ মরে যায় এটা তো কোনো কথা না। মিতু এখন আবেগে পড়ে আছে। আমি কদিন ওর থেকে দূরে থাকলেও ঠিক বুঝে যাবে। দেখো আরিয়ান, আমিও মেয়ে আর মিতুও মেয়ে। আমি জানি মিতু তোমায় কতটা ভালোবাসে। তুমি জানো, কদিন আগেও ঠিক একই কথা বলছিল আমায় ভালোবাসে, কিন্তু যখন সজীব তার সামনে মিথ্যা সাজানো গল্প শোনালো তখন মিতুর সব ভালোবাসা হারিয়ে গেল, আর আমাকে ঠিক প্রথমের মতো সবার সামনে অপমান করলো। তুমি বিশ্বাস করো, মিতু তখন... প্লিজ রিয়া, এসব নিয়ে আর কথা বলো না। বিকাল হতে মিতুকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তার বাসায় গিয়ে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় যেদিকে স্যার বাসায় নেই, তাই আমি স্যারের কাছে ফোন দিলাম। তারপর ভিতরে যেহেতু আমি সেই লেভেলে অবাক হলাম। আম্মু, তুমি? আরিয়ান, বাবা তুই এসেছিস? হ্যাঁ আম্মু। আম্মু এসে আমার মুখ চোখ নাড়ছে আর চোখের পানি ফেলছে। তুমি কাঁদছো কেন আম্মু? আমি তো এসে গেছি। এটা দুঃখের কান্না নয় বাবা, এটা সুখের কান্না। আজ যে আমার কত বড় খুশির দিন সেটা তোকে বলে বোঝাতে পারবো না। কেমন আছিস বাবা? আমি তো ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আম্মু, তুমি এখানে কেন? আর মিতু কোন স্কুলে পড়ায়? মাস্টার কবে হলো? তুই চলে যাওয়ার পর মিতু আমায় এখানে নিয়ে এসেছে।
আর স্কুল, সে কোনো মাস্টার নয়। মাস্টার না হলে স্কুলে পড়াতে কেন চায়? তুই ছোট ছেলে মেয়েকে খুব ভালোবাসিস, সেজন্য মিতু তার বাবাকে বলে শহরে একটা বিশাল স্কুল খুলেছে। সেখানে শহরের সব গরিব আর অসহায় ছেলে মেয়ে ফ্রিতে পড়ে। আর তোর কথা যখন মিতুর মনে পড়ে, তখন সে ছোট্ট ছেলে মেয়েদের সাথে সময় কাটিয়ে আসে। তাই নাকি? তার মানে মিতুর বিয়ে হয়নি? না, অনেক জায়গা থেকে তার বিয়ের কথা হয়েছিল, কিন্তু সে তার বাবার সাথে ঝামেলা করেছে আর বলেছে সে পরে বিয়ে করবে। ও, তখনই বাইরে থেকে আওয়াজ আসলো। আরিয়ান? আমি পেছনে তাকিয়ে দেখি মিতু দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে অনেক অবাক হয়েছে। মিতু দৌড়ে এসে আমার জড়িয়ে ধরলো। মিতু, কি কি করছো? আম্মু আছে তো? থাক, তোমায় এতদিন পর আবার আমি বুকে পেয়েছি, এত সহজে ছাড়ছি না। আমি মিতুর কানে কানে বললাম, পরে যা করার কইরো, এখন ছাড়ো, আম্মু দেখছে। মিতু বিরক্ত ভাব নিয়ে আমার ছেড়ে দিল। আবার বলো, কেমন আছো? জানি না। কেন? আপনি তো আমায় ভালোবাসেন না। আমি আমার মিতু পাগলিটাকে খুব ভালোবাসি। সব মিথ্যা। সব সত্যি। এই বুক ছিলে শুধু তোর নাম দেখতে পাবি। কচু পামু। বিশ্বাস করিস না কেন? একটা কাজ করলে বিশ্বাস করব। কি কাজ বল? আমার বাবার আসার পর বলবি যে আপনার মেয়েকে আমি ভালোবাসি আর বিয়ে করতে চাই। পাগল নাকি? স্যারের মুখে এসব কেমনে বলবো? আমি জানতাম তুই পারবি না, কারণ তুই তো আমি ভালোবাসিস না। ভারী এক মুশকিলে পড়লাম। এদিকে মিতুকে খুশি দেখতে হলে এটাই করতে হবে, আবার স্যারের সামনে এসব না, ভয় করছে। মিতু এখনো সময় হয়নি, সময় হলে বলবো। আমার বিয়ে হলে তো তুই বাঁচবি, তাই না? বিয়ে মানে? তুই যাওয়ার পর থেকে কম করে হলো 10টা সম্বন্ধ এসেছে। ও, আমায় যদি সত্যি ভালোবাসিস তাহলে আমি যেটা বললাম তাই কর, নয়তো আর আমায় কোনোদিন পাবি না। মিতু? হ্যাঁ, এটি আমার শেষ কথা। আমি ভেবেছিলাম আমার আশাতে হয়তো তুই খুব খুশি হবি, কিন্তু আমি তোকে ভালোবাসি কিনা এটা সন্দেহ তোর কাছে থেকে গেল। হ্যাঁ। ওকে, তাহলে তাই হবে। দুপুর হয়ে গেছে, সেজন্য মিতুর বাবাও অফিস থেকে চলে এলো। আমি মিতুর হাত ধরে টেনে নিচে আনলাম। আরিয়ান, কি হয়েছে? তুই মিতুর হাত ধরে টেনে আনছিস কেন? স্যার, আপনার সাথে কিছু কথা আছে। আরে আরিয়ান বাবা, কখন আসলে? একটু আগে। ও, তা কি কথা? আমি আপনার মেয়েকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। কি বলছো সব? হ্যাঁ, জানি আপনি মেনে নেবেন না, কারণ আপনার মেয়ে কোথায় আর আমি কোথায়। আমার কথা শুনে স্যার চুপ হয়ে রইল। বিশ্বাস করেন স্যার, মিতুকে খুব ভালোবাসি, ওকে খুব সুখে রাখবো। টাকা দিয়ে না পারলেও ভালোবাসা দিয়ে পারবো। দামি দামি খাবার না খাওয়াতে পারলেও নিজের হাতে দুমুঠো ভাত খাওয়াতে পারবো। স্যার কোনো কথা বললো না। দামি গাড়িতে করে ঘুরতে না পারলেও নিজের বাঙ্গা সাইকেলের পেছনে বসিয়ে ঘোরাতে পারবো। আর কি কি করতে পারবে? আপনার মেয়ে চাইলে আমার জীবনটা তাকে দিয়ে দেব, তার মুখে তবুও হাসি ফুটিয়ে রাখবো, কখনো দুঃখ পেতে দিব না। শুধু এইটুকুই? হ্যাঁ, আর আমার বিশ্বাস আপনার মেয়ে এটুকু পৃথিবীর সবচেয়ে খুশি হবে। মিতু, আরিয়ান যা যা বললো সেসব কি সত্যি? হ্যাঁ পাপি, সত্যি। তুমি কি সত্যি ওকে ভালোবাসো? হ্যাঁ, অনেক। ওর সাথে কি তুমি খুশি হবে? হ্যাঁ। ও না পারবে তোমায় দামি দামি খাবার খাওয়াতে, আর না পারবে তোমায় দামি দামি পোশাক পরাতে। চাই না, আমার শুধু ওকে চাই। আমিও চাই। বাপি? স্যারের এমন কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। হ্যাঁ মা, এই আরিয়ান তোকে আবার মাটির মানুষ বানিয়েছে। আগে ভাবতাম আমার মেয়ের এত অহংকার কেমনে কমাই, অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পারি নাই, আর আরিয়ান সেটা করেছে। তাই আমি ওকে আমার জামাই রূপে দেখতে চাই। থ্যাঙ্কস বাপি। মিতু ওর বাবাকে জড়িয়ে ধরলো। এবার আপনার সন্দেহ গেছে নাকি আছে? একথা বলে আমি উপরে চলে গেলাম। কাকে বললো? আমায়। কেন? আর ওর কি হয়েছে? এমন করে চলে গেল কেন? বাপি, তোমার জামাই রেগে আছে। কেন? আমাদের ভালোবাসার কথা তোমায় বলার জন্য একটা প্ল্যান করেছিলাম, তাই। কি প্ল্যান? আরিয়ান যে ভীতু, এমনি বলতে বললে তোমার সামনে কিছুই বলতো না, তাই আমি সন্দেহ করার অভিনয় করে ওকে রাগিয়েছি। ওহ। আমি যাই, ওর রাগ ভাঙাই। ওকে, যা। আমি উপরে মিতুর রুমে এসে বসে পড়লাম। আমার প্রচুর রাগ হচ্ছে। যাকে এত ভালোবাসলাম তার মনে নাকি সন্দেহ আমি তাকে ভালোবাসি কিনা। খুব একা একা মনে হচ্ছে, কিচ্ছু ভালো লাগে না। তখন রুমে মিতু আসলো।
আমার কলিজা রাগ করেছে তাই না? আমি কোনো কথা বললাম না। ও জানো মানুষটাই। আপনার সমস্যা কি? হ্যাঁ, আই লাভ ইউ। আই হেট ইউ। হুম। আপনি এখান থেকে চলে যান। আমি যাব না। ওকে, তাহলে থাকেন, আমি যাচ্ছি। না না, যাবি না। কেন? আমি বলছি তাই। আমি আপনার কথা শুনতে বাধ্য নই, সরেন। আমি মিতুকে সরিয়ে বাইরে আসতে লাগলাম। আমার কথাটা শোনো, আমি ইচ্ছে করেই ওটার অভিনয় করেছি যাতে তুমি বাপিকে আমাদের ভালোবাসার কথা বলো। এখন বাহানা বানিয়ে লাভ নেই। আমি বিশ্বাস করো, সত্যি আমি তোমায় ভালোবাসি। সরি। তারপর আমি বাইরে চলে আসলাম। একটু পর মিতু আমার পিছনে পিছনে আসতে লাগলো। প্লিজ আরিয়ান, আমায় বিশ্বাস করো। আমি কোনো কথা না বলে সোজা হেঁটে যাচ্ছি। যেও না প্লিজ, আমি তোমায় ছেড়ে বাঁচবো না। আমি রাস্তা পেরিয়ে ওপারে উঠলাম। প্লিজ যেও না আরিয়ান। একথা বলে মিতু জোরে চিৎকার দিল। আমি পিছনে তাকালাম না, সামনে এগোতেই তাকলাম, কিন্তু আমার মন কেমন যেন করতে লাগলো, আর মিতুরও কোনো আওয়াজ পাচ্ছি না। ঘটনা কি? পিছনে তাকাতেই তো আমার পায়ের তলার মাটি সরে গেল। মিতু রাস্তায় পড়ে আছে, মাথা দিয়ে ঝর্ণার মতো রক্ত পড়তেছে, আর আমার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। চারদিকে মানুষ থেকে ঘিরে ধরলো। আমি মিতু বলে চিৎকার করে দৌড়ে এসে বসে পড়লাম। মিতুর মাথাটা আমার কোলের উপর রাখলাম। মিতু অজ্ঞান হয়ে গেছে। মিতু, মিতু, চোখ খুলো মিতু। মিতুর কোনো শব্দ নেই। কেউ অ্যাম্বুলেন্স ডাকো। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স এসে হাজির। মিতুকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে গেলাম। ডাক্তার, ডাক্তার। ডাক্তার তাড়াতাড়ি মিতুকে নিয়ে আইসিইউ রুমে নিয়ে গেল। আমি মিতুর বাবাকে ডাকলাম। আমার পুরো পৃথিবী যেন গড়ছে। ছি, মিতুর কথা কেন শুনলাম না? কেন ওর উপর এত রাগ করলাম? কেন ওকে বিশ্বাস করলাম না? সব দোষ আমার, সব আমার দোষ। নিজেই এভাবে আফসোস করছি আর পায়চারি করতেছি। হঠাৎ আমার কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। পিছনে ফিরে দেখি রনি। আমি রনিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আরে আরে কাঁদিস কেন? মিতুর কিছু হলে আমি বাঁচবো না রে। আমরাও জানি, আর সেজন্যই মিতুর কিছু হবে না। নিজেকে খুব দোষী মনে হচ্ছে। স্যার আমায় মাফ করবেন, আমার জন্য মিতুর আজ এই অবস্থা। আর কি করছো? অ্যাক্সিডেন্ট কার কখন আসে কেউ বলতে পারে না। এতে তুমি নিজেকে কেন দোষী ভাবছো? জানি না। তখন একজন ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার আঙ্কেল, মিতু এখন কেমন আছে? ডাক্তার বলল মিতুর নাকি অনেক রক্ত পড়েছে, সেজন্য অনেক রক্ত প্রয়োজন, কিন্তু মিতুর ব্লাড গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছে না। 1 ঘন্টার মতো রক্ত না দিলে মিতুকে আর বাঁচানো যাবে না, আর এমনটা ডাক্তার বলে গেল। না, আমি মিতুর কিছু হতে দিব না। রনি, তুমি আমায় সাহায্য করতে পারবে? হ্যাঁ বলেন আঙ্কেল। প্রতিটা চ্যানেলে, ফেসবুকে, সব জায়গায় খবর দিও ও প্লাস রক্ত যে দিবে তাকে আমি 10 লক্ষ টাকা দেব। ওকে। তারপর রনি সব জায়গায় খবর দিয়ে দিল, কিন্তু এখনও কেউ দিতে রাজি হলো না। 1 ঘন্টা হতে আর 15 মিনিট বাকি। তখন ডাক্তার আসলো আর রক্তের খোঁজ করলো, কিন্তু আমরা তো রক্ত জোগাড় করতে পারিনি। কী করবো, কিচ্ছু করতে পারছি না। আমার চোখ বন্ধ হয়ে আসছে। এরকম করে আর 10 মিনিট হয়ে গেল, আর মাত্র 5 মিনিট সময়। আমার মন থেকে আশা শেষ হয়ে গেল। মৃত্যুর সাথে সাথে আমিও চলে যাব, সিদ্ধান্ত ফাইনাল। ভালো থেকো সবাই। আরিয়ান, কি করতে যাচ্ছ? আমার কলেজে চলে গেলে আমি কেমনে বাঁচবো, তাই কলেজের সাথে যাচ্ছি। না, এমন পাগলামি করিস না। তখনই দূরে দেখা যাচ্ছে একটা বৃদ্ধ লোক আর একটা মেয়ে দৌড়ে আসতেছে। কাছে আসলো, তখন থেকে এটা রুমি। রুমি, তুমি? বাবা, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছিলে। সেই ঋণ আজ শোধ করতে চাই। কি করে? আমার রক্ত মৃত অপুর সাথে মিলবে। আমারও ও পজিটিভ। কিন্তু সময় নেই, তাড়াতাড়ি ডাক্তার। তারপর রুমি ডাক্তারের সাথে চলে গেল। রুমিকে দেখে বাসার একটু আশা পেলাম। অনেকক্ষণ পর ডাক্তার আর রুমি আসলো। ডাক্তার, আমি কি মৃত্যুর কাছে যেতে পারি? তখন ডাক্তার আমাদের ভিতরে যাওয়ার অনুমতি দিল, কিন্তু অল্প কিছু সময়ের জন্য। ওকে। ডাক্তার চলে গেল। রুমি, তোমার ঋণ যে আমি কি দিয়ে শোধ করবো জানি না। আরে ভাইয়া, তুমি এতদিন আমাদের ঋণ করে রাখছিলে। তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। সাহেব, আমরা টাকা চাই না, আরিয়ানের মতো মানুষের পাশে থাকতে পারলেই আমরা খুশি। আমি আঙ্কেলকে জড়িয়ে ধরলাম। ভাইয়া, তুমি আপুর কাছে যাও। তারপর আমি মৃত্যুর কাছে গেলাম। দেখলাম মৃত্যু শুয়ে থেকে ঘুমাচ্ছে। কি সুন্দর মায়াবী চেহারা, একদম ছোটো বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। আমি মৃত্যুর পাশে যেয়ে বসলাম। মৃত্যুর মাথায় হাত দিয়ে ওর চুল ঠিক করতেছি। তখন সবাই ভিতরে আসলো। একটু পর মৃত্যু হঠাৎ করে বলতে লাগলো, আরিয়ান প্লিজ, আমায় ছেড়ে যেও না প্লিজ। আমি মৃত্যুর হাত শক্ত করে ধরলাম। মৃত্যু, আমি এখানে তোমায় ছেড়ে কোথাও যাব না। মৃত্যু এবার চোখ খুলল। আরিয়ান, আমায় ছেড়ে যেও না। না, কোথাও যাব না। আহ! মৃত্যু, কি হলো? কি হলো তোমার? মাথাটা খুব ব্যথা করছে। এসব আমার জন্যই হয়েছে। ধ্যাৎ, আমার এটা না হলে তোমায় আবার পেতাম না। যদি তোমার কিছু হয়ে যেত? পাগল একটা।
তুমি থাকতে আমার কিচ্ছু হবে না। এরপর শুরু হলো আমাদের প্রেমের সংসার।